লন্ডনের ক্যানারি ওয়ার্ক এলাকা। স্যার, মিস্টার রিচার্ড কিন্তু ফাইলটা নিয়ে বেশ কয়েকবার ফোন দিয়েছেন। উনি কনফিউজড যে আপনি হঠাৎ সব কাজ ফেলে ছুটিতে যাচ্ছেন কেন। তাছাড়া আবহাওয়া দপ্তর বলছিল আজ বিকালে হয়তো স্নোফল হতে পারে। চিরো এয়ারপোর্টের শিডিউল ঠিক থাকবে তো? রিচার্ডসকে বলো আমার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা না ঘামাতে। কোম্পানির প্রফিট চার্টে গত কোয়ার্টারে 300 মিলিয়ন পাউন্ড যোগ হয়েছে, ওর সেটাই দেখা উচিত। আর আবহাওয়া, লন্ডন মানেই তো এই রোদ এই বৃষ্টি। আমার ফ্লাইটে ডিল হবে না। আচ্ছা জেরি, গত মাসে যে চ্যারিটি ফান্ডটা ওপেন করার কথা ছিল বাংলাদেশের উত্তরার জন্য, ওটার কি খবর? ওটা প্রসেসিং আছে স্যার। কিন্তু স্যার মাফ করবেন, আমি এখনও বুঝতে পারছি না আপনি এই মাল্টিমিলিয়ন ডলারের ডিলটা সাইন করার ঠিক আগ মুহূর্তে কেন সব ছেড়ে এক ভিখারি বেশে দেশে ফিরছেন। মানে এটা কি খুব জরুরি? আপনার সিকিউরিটি টিম খুব চিন্তিত। বাংলাদেশে আপনার রাইভালরা তো ওত পেতে আছে। সিকিউরিটি টিমকে বলো আমার ছায়ার পিছু নেওয়া বন্ধ করতে। আমি শিকারে যাচ্ছি জেরি, আর বাঘ যখন শিকারে বের হয় তখন সে ঝোপঝাড়ার আড়ালেই থাকে। ওই ফাইলটা দাও। সিয়াম হাত বাড়িয়ে দেয়। জেরি ফাইলের স্তূপ থেকে নীল রঙের মখমলে মোড়ানো ফোল্ডারটা এগিয়ে দেয়। এখানে সাইন করলেই কোম্পানিটার মালিকানা পুরোপুরি আমার, তাই তো? জি স্যার, ইউরোপের মার্কেটে তখন আমাদের আর কোনো কোম্পানিই থাকবে না। টাকার অঙ্কে শূন্য অনেক বেড়েছে জেরি, কিন্তু জীবনের অঙ্কে আমি এখনও সে 11 বছরে আগের দেউলিয়া ছেলেটাই রয়ে গেলাম। জানো, আজ সকালে আয়নায় নিজেকে দেখার সময় মনে হলো এই দামি স্যুট, এই রোলেক্স ঘড়ি সবই মিথ্যে। আমার আসল পরিচয় তো ওই নোংরা চেক শার্টটাই, যেটা তুমি ব্যাগে ভরেছো। স্যার, আপনার ফ্লাইট রেডি, কিন্তু আপনি সত্যি রিস্কটা নিতে চান? ছদ্মবেশে আপনার বাবা মা মানে চৌধুরী সাহেব যদি আপনাকে চিনতে না পারেন বা আবার অপমান করেন? সিয়াম ফাইলটা বন্ধ করে চেয়ার ঘুরিয়ে জানালার বাইরে তাকায়। লন্ডনের ব্যস্ত শহরের দিকে তার দৃষ্টি। ওটা রিস্ক না জেরি, ওটা টেস্ট। রক্তের দাম টাকা দিয়ে মাপা হয় নাকি সম্পর্ক দিয়ে, সেটা দেখার সময় এসেছে। 11 বছর আগে আমাকে যেই অপবাদ দিয়ে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেখানে আমি রাজা হয়ে ফিরবো না, ফিরবো ভিখারি হয়ে। দেখি তাদের মুখোশটা খোলে কিনা। আর তাছাড়া অপমান জিনিসটা বড়ই অদ্ভুত। যে করতে জানে তার ইগো বাড়ে, আর যে সইতে জানে তার ধৈর্য বাড়ে। আমি ধৈর্যের পরীক্ষা করতে যাচ্ছি। আপনার টিকিট আর পাসপোর্ট নাম পাল্টে পাসপোর্ট করা হয়েছে, যেমনটা আপনি চেয়েছিলেন। ইকোনমি ক্লাসের টিকিট। স্যার, একটা সত্যি কথা বলি, আপনাকে এই গেট আপে দেখতে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। আপনি দ্য সিয়াম চৌধুরী, অথচ আপনাকে দেখতে হচ্ছে থার্ড ক্লাসে। ভুলে যেও না জেরি, কয়লা না পুড়লে হীরা চানা যায় না। আমার ফোনটা বন্ধ থাকবে। অফিসিয়ালি আমি ছুটিতে, তবে জরুরি প্রয়োজনে ওই স্যাটেলাইট ফোনটা অন করব। আশা করি সেটার প্রয়োজন পড়বে না। যদি না, চৌধুরী ভিলা সত্যিকার অর্থেই একটা কুরুক্ষেত্র হয়ে থাকে। চলো এখন, সময় হয়ে গেছে। এই হলো গল্পের নায়ক সিয়াম চৌধুরী। আজ থেকে 11 বছর আগে বাড়ি ছেড়ে এসেছিল। আজ সে লন্ডনের টপ বিলিনিয়ারদের মধ্যে একজন। তার পরিবারে তার বাবা, সৎ মা আর একজন ছোট ভাই আছে। সে বাংলাদেশে ফিরছে। তার পেছনে অনেক কারণ আছে, তার মধ্যে একটি কারণ গল্পের নায়িকা রিমা। দর্শক, চলুন শুরু করি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সিয়াম বাংলাদেশ পৌঁছে গেল। এয়ারপোর্ট রোড পেরিয়ে উত্তরায় ঢোকার মুখে প্রচণ্ড জ্যাম। রাস্তার ধুলা আর হর্নের শব্দে কান ঝালাপালা। একটা পুরনো ভাঙাচোরা হলুদ সিএনজির ভিতরে বসে আছে সিয়াম। আরে মামা, কইলেন উত্তরা 3 নাম্বার সেক্টর, এখন আবার কইতাছেন 6 নাম্বারের চিপায়। আপনার মতি গতি তো সুবিধা ঠেকছে না। এই জ্যাম দেখছেন, সকাল থেকে গাড়ি চালাইতেছি, জমার টাকা উঠে নেই আর আপনি পেঁচাইতেছেন। ভাই, চিল্লাপাল্লা করছেন কেন? বললাম তো ওদিকে রাস্তাটা ভালো করে চিনি না। অনেক বছর পর দেশে আসলাম। রাস্তাঘাট সব পাল্টে গেছে, ফ্লাইওভার হয়েছে, নতুন দালান হয়েছে। আমি চিনব কেমনে? আপনি সোজা যান, ডানে একটা মসজিদ পড়বে, ওইটার গলি দিয়ে ঢুকবেন। বিদেশ থেকে আইলেন, কি হইব? পকেটের তো দেখি হাল খারাপ। যেই জামা কাপড় পরে আইছেন, মনে তো হয় না মিটার ভাড়াও দিতে পারবেন।
দেশে আইসা কামকাজ জুটাইছেন নাকি এখনো বেকার? কাম কাজ জুটলে কি আর এই ভাঙা সিএনজিতে চড়ি ভাই? কপাল খারাপ, সব হারিয়ে দেশে ফিরতে হলো। দেখেন তো ভাই, সামনে ওই গেটটা কি চৌধুরী ভিলা? রংটা মনে হয় ফিকে হয়ে গেছে আগের চেয়ে। হ্যাঁ, ওইটাই তো চৌধুরীর বাড়ি। তবে বাড়ির হাল তো খুব খারাপ শুনি। মালিক নাকি জুয়া খাইয়া সব উড়াইছে। আপনি ওই বাড়ির কামলা নাকি? কামলাই বলতে পারেন, বাপের কামলা। রাখেন এখানে। সিয়াম সিএনজি থেকে নামে, পকেট থেকে খুচরো টাকা গুনে গুনে ভাড়া মেটায়। সিএনজি চলে গেলে সে কিছুক্ষণ গেটের দিকে তাকিয়ে থাকে। মেন গেটের সামনে নতুন দারোয়ান বসে আছে, সাথে একটা নেড়ি কুকুর শুয়ে আছে। সিয়াম মেন গেট এড়িয়ে পেছনের গলির দিকে হাঁটা ধরে। গলিটা আগের চেয়েও সরু হয়ে গেছে, আবর্জনা স্তূপ জমে আছে এক কোণায়। দুর্গন্ধ নাকে আসতেই সিয়াম রুমাল বের করতে গিয়েও থামল। একজন ভিখারির পকেটে তো রুমাল থাকে না। পেছনের জং ধরা লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দে খুলল। বাড়ির পেছনের পুকুর পাড়টা খুব নির্জন। দুপুরের রোদ হেলে পড়েছে। পুকুরের পানি শ্যাওলায় সবুজ। শান বাঁধানো ঘাটটা ফেটে চৌচির। সেখানে বসে কাপড় কাচ্ছে একটি মেয়ে। সিয়াম ধীর পায়ে এগিয়ে যায়। মেয়েটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা ধক করে ওঠে। এ কি রিমা, এত বড় হয়ে গেছে পুচকিটা, কিন্তু ও তো ঘরের মেয়ে, কাজের লোকদের মতো এখানে কেন? রিমা এক মনে কাপড় কাচ্ছে। একটা ভারী জিন্সের প্যান্ট ব্রাশ দিয়ে ঘষতে ঘষতে তার হাত অবশ্যই আসছে। কপালে বিনবিনে ঘাম, চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে সরাচ্ছে। এই যে শুনছেন? রিমা চমকে ওঠে। হাত থেকে কাপড় কাচার ব্রাশটা পানিতে পড়ে যায়। সে পেছনে ফিরে তাকায়। সিয়ামের মুখে কয়েকদিনের না কামানো দাড়ি, গায়ে ময়লা চেক শার্ট, কিন্তু চোখে চাউনিটা খুব গভীর। কে কে আপনি? পেছনের গেট দিয়া ঢুকছেন কেন? দারোয়ান কাকা দেখলে তো আমারে বকবে। আপনি কি ভিক্ষা চান? আজকে তো শুক্রবার না, যান মেন গেটে যান। ভিক্ষা চাইতে আসিনি আমি। আমি একটু পানি খেতে চাই, অনেক দূর থেকে এসেছি তো। পানি খাওয়ার কল তো ওই দিকে, আর আপনি এমনি আমার দিকে তাকাই আছে কেন? যান এখান থেকে। ছোট মা দেখলে ভাববো আমি পরপুরুষের লগে গল্প করতেছি। যান ভাই, বিপদ বাড়াইয়েন না আমার, এমনিতেই আমি বিপদে আছি। বিপদ তো মনে হয় তোমার চারপাশে ঘিরে আছে। তুমি রিমা না? তোমাকে তো চিনতে পারছি। তুমি আমাকে চিনছো না? রিমা ভেজা হাতে কপাল কুঁচকে তাকায়। এই কণ্ঠস্বর, এই চোখের চাহনি তার স্মৃতির কোনো এক গভীর কোণে ধাক্কা দেয়। আমার নাম জানলেন কেমনে? আপনার গলাটা কেমন জানি পরিচিত লাগতেছে। আপনি কি রাশেদ ভাইয়ের কোনো বন্ধু? না, তাও তো হইবে না। আপনার যেই হাল। সিয়াম একটু এগিয়ে আসে। সিঁড়ির শেষ ধাপে পা রাখতে রিমার চোখে বিস্ময় জাগে। রাশেদের বন্ধু হওয়ার রুচি আমার নেই রিমা। ভালো করে দেখ তো, 11 বছর আগে যেই ছেলেটা তোকে এই পুকুরে সাঁতার শেখাতো, তাকে মনে পড়ে কিনা? রিমা উঠে দাঁড়াতে যায়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভেজা কাপড়ে পা আটকে যায়। তার শরীরটা ভারসাম্য হারিয়ে পুকুরের দিকে হেলে পড়ে। ইয়া আল্লাহ! মুহূর্তের মধ্যে সিয়াম নিজের কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে। রিমা পানিতে পড়ার আগেই সিয়ামের শক্ত হাত তার হাতটা খপ করে ধরে ফেলে। এক টানে তাকে নিজের বুকের কাছে টেনে আনে সিয়াম। সময় যেন থমকে যায়। পুকুর পাড়ে পুরনো আম গাছ থেকে কয়েকটা শুকনো পাতা ঝরে পড়ে পানিতে। রিমার ভেজা শরীর সিয়ামের বুকের সাথে লেপ্টে আছে। রিমার ভয়ার্থ চোখজোড়া সিয়ামের চোখের দিকে স্থির। এই স্পর্শ, এই ঘ্রাণ রিমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। সাবধান, এখনো সেই ছোটবেলার মতো চটপটে স্বভাবটা যায়নি তোর, তাই না? পড়ে গেলে তো ব্যথা পেতি। ছাড়েন আমারে। কে আপনি? আমারে ধরছেন কেন? আল্লাহ! আপনি আপনি শ্যাম ভাইজান? চিনতে পারছিস রিমা? নাকি তুইও ভুলে গেছিস? বাড়ির সবাই তো মনে হয় ভুলেই গেছে যে তাদের একটা বড় ছেলে ছিল। রিমা কথা বলতে পারে না, তার ঠোঁট কাঁপছে। দুই চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। সে বিশ্বাসই করতে পারছে না যে
তার সিয়াম ভাইজান ফিরে এসেছে। ছোট সাহেব, ভাইজান, তুমি তুমি সত্যি আইছো? আমি স্বপ্ন দেখতেছি না তো? আল্লাহ গো, তুমি এত বছর পর কই থেকে আসলে? কেউ তো খবরও দেয় নাই। সিয়াম আস্তে করে রিমার হাতটা ছেড়ে দেয়। রিমার হাতের দিকে তাকিয়ে তার চোখ আটকে যায়। হাতের চামড়া কুঁচকে গেছে পানির খাড়ে। খবর দেওয়ার মতো তো কেউ নেই রিমা। আমি তো আর অতিথি হয়ে আসিনি, এসেছি তোদের অবস্থা দেখতে। কিন্তু তুই এখানে কেন? কাজের লোকদের কাপড় তুই কেন ধুচ্ছিস? রিমা চট করে হাতটা পেছনে লুকিয়ে ফেলে, ওড়না দিয়ে চোখ মুছে নেয়। অবস্থা তো ভালো না ভাইজান। চাচা জান তো ব্যবসায় লস খাইছে। এখন আর আগের মতো কাজের লোক নাই। আমারে বলেছে ঘরে টুকটাক কাজ করতে, তাতেই তো দুই বেলা দুমুঠো অন্ন জুটে। কিন্তু তোমার এই হাল কেন ভাইজান? তোমার জামা কাপড় এত ময়লা কেন? তোমারে তো একদম অচেনা লাগতেছে। আমার হালও তোর চাচার মতো রে রিমা। সব হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেছি। ভাবলাম অন্তত নিজের ভিটাটা তো আছে, কিন্তু এসে দেখি আমার বোনটাকেই দাসী বানিয়ে রাখা হয়েছে। চুপ কর ভাইজান, আস্তে কথা কও। রাশিদ ভাইয়া শুনলে সমস্যা হইব। তুমি যা আসছো এতেই আমি খুশি, কিন্তু ওরা তোমারে দেখলে? ভাইজান, ওরা মানুষ না, জানোয়ার হইয়া গেছে টাকার শোকে। জানোয়ারের সাথেই তো মোকাবিলা করতে এলাম। চল ভেতরে। এদিকে চৌধুরী ফিলার ড্রয়িং রুম। পুরনো জৌলুস এখন আর নেই। সিয়ামের বাবা আশরাফ চৌধুরী সোফায় হেলান দিয়ে হুক্কা টানছেন, যদিও ডাক্তার মানা করেছেন। সিয়ামের সৎমা সালমা বেগম পাশের সোফায় বসে পায়ের নখ কাটছেন। ওই রাশেদ, টিভিটা বন্ধ করতো। সারাদিনে গান বাজনা ভাল লাগে না। আকাশ আলী ফোন দিছিল টাকার লাইগা, তো আর শ্বাস নিতে দিতেছে না। বলছিল উত্তরার জমির দলিলের কথা। বাবা, দলিল তো ব্যাংকে মর্টগেজ রাখা, তুমি ভুলে গেছো? এখন আক্কাস আলীরে সামলাইতে হইলে অন্য বুদ্ধি করা লাগবো। আমার মাথায় একটা প্ল্যান আছে। আমাদের রিমারে যদি... ঠিক সেই সময় দরজার পর্দা সরে যায়। সিয়াম ভেতরে ঢোকে। তার পেছনে রিমা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। সিয়ামের পায়ে জুতো থেকে কাদা মাখা দাগ পড়ছে কার্পেটের উপর। সালমা বেগম নখ কাটা থামিয়ে চোখ কপালে তুললেন। আরে আরে, কি এইলো? করি ও করি, দারোয়ান কই? ঘরে চোর ঢুকেছে নাকি? কে রে তুই? সাহস তো কম না। মেন গেট দিয়ে না আইসা একদম অন্দরমহলে। সিয়াম সোজা আশরাফ চৌধুরীর দিকে তাকায়। বাবা, আমি আমি মানে? গলাটা তো চেনা চেনা লাগে। শ্যাম, তুই এটা শ্যাম না? সিয়াম এগিয়ে এসে বাবার পায়ের কাছে নিচু হয় সালাম করতে। আশরাফ চৌধুরী পা সরিয়ে নেন ঘৃণায়। খবরদার, নোংরা হাত দিবি না গায়ে। তুই শ্যাম, 11 বছর পর এই বেশে। তোর শুটকোট কই? গাড়ি কই? শুনলাম বিলেতে গিয়া বড় ব্যবসায়ী হয়েছিস। বলেছিলাম না মানুষের মতো মানুষ হয়ে ফিরব। চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু ভাগ্য সহায় হয়নি। লন্ডনের মার্কেট ক্র্যাশ করেছে। আমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছি। দেনার দায়ে সব বিক্রি করে কোনো মতে জানটা বাঁচিয়ে দেশে ফিরেছি। আমার আর এখন কিছুই নেই বাবা। ও মাগো, শুনছো কথা? ভাবলাম ছেলে সাবাস হইয়া ফিরবো, আমাকে উদ্ধার করব। আর এ তো দেখি নিজের পথের ফকির হইয়া ফিরছে। এই আপদটারে দিয়া এখন কি হইব? আমার ঘরের কাজের লোক করি মতো এর চেয়ে ভালো শাট আছে। ছি ছি ছি, এই চেহারা লইয়া চৌধুরী বাড়িতে ঢুকলি কেমনে তুই? মা, তুমি বুঝতেছো না, ও আসলে নাটক করতে আইছে। ভাবছে নাটক করলে আমরা ওরে থাকতে দিমু। ভাইজান, বিলেতে কি তাইলে প্লেট ধুইতেন নাকি টয়লেট পরিষ্কার করতেন? হাতের অবস্থা তো সুবিধাজনক মনে হইতেছে না। টয়লেট পরিষ্কার করা কোনো অপমানের কাজ না রাশিদ। চুরি করার চেয়ে খেটে খাওয়া ভালো। বাবা, আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমাকে কি বাড়ির এক কোনায় একটু আশ্রয় দিবেন? আশ্রয়? এই অভাবের সংসারে তোরে আশ্রয় দিয়ে আমি কি করব? এমনিতেই রিমা মাথায় বোঝা হইয়া আছে। এখন আবার তুই তো একটা পয়সাও রোজগার করতে পারবি না এই চেহারা লইয়া। উল্টো আমার অন্য ভাগ বসাবি।
11 বছর বিদেশে থেকে এই তোর অর্জন? ছি। আহা, বের করে দিও না, কাজে লাগতে পারে। করিমের শরীরটা ভালো না, ওর দিয়া বাগানের কাজ আর বাজার সদাইও করানো যাইব। বিনা বেতনে এমন কাজের লোক কই পাইব? ওরে বরং ওই ছাদে চিলেকোঠায় থাকতে দাও, ইঁদুর আর চামচিকের লগে থাকুক। চিলে কোঠায় শোই মা, শুধু মাথার উপর একটু ছাদ চাই। আমি কথা দিচ্ছি আমি আপনাদের কোনো ক্ষতি করব না। রাশেদ উঠে এসে সিয়ামের কাঁধে হাত রাখে, তারপর ইচ্ছে করে হাঁটের চাপে সিয়ামকে নিচু করার চেষ্টা করে। ক্ষতি করার মুরত কি তোর আছে ভাইজান? ফ্রিতে খাইবি তাইলে খাও, কিন্তু মনে রাখিস এইবারে মালিক এখন আমি আর বাবা। তুই শুধু নামেই বড় ভাই। ওই রিমা খায়ারা তামসা দেখোস কেন? তোর এই নতুন ভিখারি ভাইজানের চিলেকোঠা দেখাইয়া দে। আর হন, রাতে বাসি খাবার থাকলে ওরে দিবি, নতুন ভাত নষ্ট করবি না। সিয়াম নিচু করে অপমান হজম করে। রিমা দরজার আড়াল থেকে ওড়না মুখে চেপে কান্না আটকাচ্ছে। সিয়াম রিমার দিকে তাকিয়ে ইশারা করে। চল। চৌধুরী ভিলার 3 তলার ছাদ। রিমা তাকে চিলেকোঠা দেখিয়ে দেয়। এক কোণায় অযত্নে পড়ে থাকা চিলেকোঠা। ঘরটা অন্ধকার, স্যাঁতসেঁতে। ইলেকট্রিকের বাল্বটা ফিউজ হয়ে আছে। সিয়াম মেঝেতে বসে আছে। রাতে বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের আলোয় ঘরের ধূলিকণাগুলো ভাসতে দেখা যাচ্ছে। সিয়াম একটা ভাঙা চৌকির পায়া ঠিক করার চেষ্টা করছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। ভাইজান, আমি। সিয়াম উঠে গিয়ে দরজা খোলে। রিমা দাঁড়িয়ে আছে, হাতে একটা ঢাকনা দেওয়া স্টিলের থালা। আয়, কেউ দেখেনি তো? রিমা ঘরে ঢুকে দ্রুত পায়ে জানালার কাছে গিয়ে পর্দাটা টেনে দেয়। পর্দাটা ছেঁড়া, তবুও আড়ালের চেষ্টা। না ভাইজান, সবাই নিচে টিভিতে খবর দেখতাছে। আমি মর্জিনা বুবুরে কইছি বিড়াল তাড়াইতে ছাদে যাই। এই নাও, খাইয়া নাও। সিয়াম থালাটা হাতে নেয়। ঢাকনা খুলে দেখে অল্প একটু ভাত আর কালো হয়ে যাওয়া ডাল। এগুলো কি রিমা? এগুলো মানুষ খায়? ওরা আমাকে ড্রাইভারদের খাবারও দেয়নি। ওরা ওরা আমাকে ভালো খাবার আনতে দেয় নাই ভাইজান। ছোট মা রান্নাঘরে বইসা পাহারা দিতেছিল। ড্রাইভারদের জন্য রান্না করা খাবার শেষ। এগুলো দুপুরের বাসি ভাত। আমি গরম পানি দিয়া ধুইয়া আনছি। মাফ কইরা দিও ভাইজান, আমার ক্ষমতা নাই তোমার ভালো কিছু খাওয়ানোর। সিয়াম থালাটা নিচে রাখে। রিমার হাতটা টেনে ধরে জানালার আলোতে আনে। তুই আমার কাছে মাপ চাইছিস? তুই? রিমা, তোর হাতের এই ফসকাগুলো কিসের? আমাকে সত্যি করে বল। রিমা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সিয়াম শক্ত করে ধরে রাখে। ও কিছু না, গরম পাতিল ধরতে গিয়া পুড়ছিল। মিথ্যা বলবি না রিমা। গরম পাতিলে পুড়লে ফসকা গোল হয়। এটা চিমটির দাগ। ওই ডানিটা মেরেছে তোকে, তাই না? রিমা নিজেকে ধরে রাখতে পারে না। সিয়ামের পায়ের কাছে বসে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে। আমি আর পারি না ভাইজান, এই নরকে আমি আর থাকতে পারতেছি না। ওরা আমারে মানুষ মনে করে না। সারাদিন হাড় ভাঙা খাটুনি, তার উপর মারধর। আজকাও দুপুরের তরকারিতে ঝাল বেশি হয়েছে বলে ছোট মা খুন্তি গরম কইরা আমার পিঠে। রিমা পিঠের কাপড়ে হাত দেয়। ব্যথায় তার মুখ কুঁচকে যায়। সিয়ামের চোখ ছলছল করে ওঠে। সে রিমার মাথায় হাত রাখে। নিজের অজান্তেই তার হাতের মুঠো শক্ত হয়ে যায়। তুই কেন সহ্য করছিস রিমা? পালালি না কেন এতদিনে? আমার একটা খবর তো দিতে পারতি। খবর কারে দিতাম? আমি ভাবছি তুমি আমারে ভুইলা গেছো। আর পালাবো কই? এতিম মাইয়াকো আল্লাহ ছাড়া আর কি আছে? রাস্তায় নামলে তো শিয়াল শকুনে খাবো। ভাবছিলাম মরলে একবারে বাইচা যেতাম, কিন্তু আজকা তোমারে দেখা মনে হইতাছে বাজার শখ জাগছে। সিয়াম প্লেট থেকে এক লকমা বাসি ভাত মুখে দেয়। শুকনো ভাত গিলতেই তার কষ্ট হচ্ছে, কিন্তু এটা তার প্রতিজ্ঞার জ্বালানি। আল্লাহর রহমতে তোর জন্য আজ থেকে এই বাড়িতে এক শয়তান জেগে উঠল। আমি আজ যে খাবার খাচ্ছি, এই বাসি ভাতের প্রতিটা দানার হিসাব আমি কড়াই গন্ডায় নেব। তুই দেখবি, যারা আজকে তোকে কাঁদাচ্ছে, কাল তারা তোর পায়ের কাছে বসে কাঁদবে।
রিমা চোখ মুছে সিয়ামের মুখের দিকে তাকায়। অন্ধকারেও সিয়ামের চোখ জ্বলছে। তুমি কি করবে ভাইজান? তোমার তো টাকা নাই, ক্ষমতাও নাই। ওরা তোমারে মারধর করব। আমি চাই না আমার লাইগা তোমার ক্ষতি হোক। আমি চাই না আবার আমার জন্য তোমার কিছু হোক। ক্ষমতাকে শুধু টাকা দিয়ে হয় রে পাগলি। মাঝে মাঝে ভিখারির ঝুলিতেও রাজার মুকুট লুকানো থাকে। তুই শুধু আমাকে বিশ্বাস কর। আর একটা কথা, কাল থেকে তুই রাশেদকে এড়িয়ে চলবি, ওর ছায়া মারাবি না। আর যদি কেউ তোর গায়ে হাত তুলে তুই চিৎকার দিবি, আমি আছি, তোর ভাইজান আছে। রিমা মাথা নাড়ে। অনেকদিন পর সে একটা নিরাপদ আশ্রয় অনুভব করে। আমি যাই ভাইজান। ছোট মা টের পাইলে আমারে আস্ত রাখবো না। তুমি সাবধানে থাকো। সিয়াম দরজা পর্যন্ত এগিয়ে দেয় রিমাকে। রিমা অন্ধকারের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। সিয়াম আকাশের দিকে তাকায়। কালো মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে। সে বিড়বিড় করে বলে, লন্ডনের এসকে গ্লোবালের সিও মিস্টার সিয়াম চৌধুরী আজ বাসি ভাত খাচ্ছে। ভালো, খুব ভালো। খেলাটা তাহলে জমে উঠলো বাবা। পরের দিন সকাল 9টা। চৌধুরী ফিলার বিশাল ডাইনিং হলে সকালে নাস্তা পরিবেশন করা হয়েছে। টেবিলে পরোটা, ভাজি, ডিম আর ফলের রস। আশরাফ চৌধুরী পত্রিকার পাতা উল্টাচ্ছেন। সালমা বেগম কাজের মেয়ে মর্জিনাকে ধমকাচ্ছেন চায়ের কাপে চিনি কম হওয়ার জন্য। সিয়াম ধীর পায়ে এসে টেবিলের এক কোণায় দাঁড়ায়। শুভ সকাল বাবা। গত রাতে চিলেকোঠায় খুব একটা ঘুম হয়নি, তাই একটু দেরি হয়ে গেল উঠতে। আমি কি আপনাদের সাথে নাস্তায় যোগ দিতে পারি? আসলে পেটে খুব ক্ষুধা। আহা, নবাবজাদার আবদার দেখো। শুভ সকাল বাবা। এই সব বিলেতি ঢং আমার সামনে করিও না সিয়াম। শরীরের দিকে তাকিয়েছিলে, ওই ঘমার্ত শার্টের নোংরা প্যান্ট পরে আমার এই দামি ডাইনিং টেবিলে বসলি। তোর গা থেকে তো আস্তাকুড়ির গন্ধ আসে। খবরদার, চেয়ারে বসবি না, সোফাও নষ্ট হবে তোর ছোঁয়ায়। মা, কাপড় ময়লা হতে পারে, কিন্তু শরীরটা তো ধুয়েই এসেছি। আর টেবিলে না বসলে খাবো কোথায়? খিদে তো সবারই পাই, তাই না? তোর মা যা বলেছে সেটাই ঠিক। এত তর্ক করিস কেন? ভিখারিদের মতো এসে জুটলি, এখন আবার টেবিলে বসার শখ। ওই রান্নাঘরে যা, ওখানে মর্জিনা আর রিমা খাচ্ছে, ওদের সাথে বসে যা, জুটবে গিলা শুরু কর। আমার মেজাজ গরম করিস না সকাল সকাল। ঠিক আছে বাবা, আপনারা বরং আরাম করে খান। ভিখারি ছেলে না হয় দাসীদের সাথেই খেলো। সিয়াম মাথা নিচু করে ডাইনিং থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরটা বেশ বড় কিন্তু গরম। মেঝের এক কোণায় রিমা সংকুচিত হয়ে বসে আছে। তার সামনে একটা অ্যালুমিনিয়ামের থালায় সামান্য একটু ডাল আর দুটো রুটি। সিয়ামকে ঢুকতে দেখে রিমা থালাটা একপাশে সরিয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। ভাইজান, আপনি এখানে কেন? আম্মাজান দেখলো? ওমা, আপনার মুখ কেমন শুকনা কেন? তারা কি নাস্তা দেয় নাই? দেবে কোত্থেকে রে? ভিখারির জায়গা তো আর রাজ টেবিলে হয় না। বস তুই, উঠলি কেন? খাচ্ছিলি তো। না ভাইজান, আমি কেমনে বসি? আপনি এই ময়লা মেঝেতে। ছি, আপনার কষ্ট হইব। মর্জিনা বুবু, ও বুবু, ছোট সাহেবের জন্য একটা পিড়ি দাও তো। পিড়ি লাগবে না, মাটিতে বসার অভ্যাস আমার আছে। দে, আমাকে একটু জায়গা দে। সিয়াম কোনো সংকোচ না করে রিমার পাশেই মেঝেতে বসে পড়ে। রিমা লজ্জায় আর কষ্টে মরে যাচ্ছে। যেই ভাইজান একসময় এই বাড়ির রাজপুত্র ছিল, আজ সে তার সাথে উচ্ছিষ্ট খাওয়ার জন্য বসেছে। ভাইজান, প্লেট তো একটাই, আমি আপনারা কেমনে দেই? আমার তো খাওয়া হয়ে গেছে অর্ধেক। এটা তো জুটো। তোর উঠো খেতে আমার ঘৃণা লাগবে কেন রিমা? ছোটবেলায় মনে নেই? তুই তো আমার পাত থেকে কেড়ে খেতি। দে, ভাগ করে খাই। পেটের ক্ষুধা যাতে বা বিচার মানে না। না না ভাইজান, আপনি ধরবেন না। আমি মর্জিনা বুবুরে কই, যদি পাতিল থেকে একটু কিছু দেয়। চুপ কর। আমি মর্জিনাকে চাইতে গেলে সে আবার সালমা বেগমকে গিয়ে বলবে। তার চেয়ে এটাই অমৃত। আহ, হাত সরা। সিয়াম রিমার প্লেট থেকে এক টুকরো রুটি ছিঁড়ে ডালে মাখায়। তারপর সেটা নিজের মুখে না দিয়ে রিমার মুখের সামনে ধরে। রিমা ছলছল চোখে সিয়ামের দিকে তাকায়।
এ আপনি কি করতেছেন ভাইজান? আমি দাসী, আপনি আমারই খাওয়াইয়া দিতেছেন। তুই দাসী না রিমা, তুই এই বাড়ির লক্ষ্মী, যাকে ওরা পায়ে পিসছে। হাঁ কর প্লিজ রিমা, আমার হাতটা ফিরালে আমি খুব কষ্ট পাবো। রিমা আর না করতে পারে না। সে মুখ খুলে রুটির টুকরোটা গ্রহণ করে। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি গাল বেয়ে নিচে পড়ে। সিয়াম বড় মমতায় সেই জল মুছে দেয়। এই দৃশ্য দেখে দরজায় দাঁড়ানো মর্জিনার চোখেও পানি আসে। বাবা, রোমান্স চলছে দেখি গরিবের হোটেলে। রাশেদ জিমে যাওয়ার পোশাক পরে রান্নাঘরে ঢুকেছে পানির বোতল নিতে। তার হাতে দামি স্মার্ট ওয়াচ। সে রিমা আর সিয়ামের দিকে তাকিয়ে অশ্লীল ভঙ্গি করে হাসছে। রিমা ভয়ে ওড়না দিয়ে গা ঢাকার চেষ্টা করে। ভাইয়া, কিরে রিমা, নতুন ভিখারিটারে পাইয়া খুব যত্নআত্তি করছিস মনে হয়। তোরে না বলেছিলাম আমার তোয়ালেটা ধুইয়া রাখতে? ওইদিকে তো খেয়াল নাই, সারাদিন এই উটকো আপরটার লগে পিরিত করতেছিস। শোন, রাইতে আমার ঘরে আসিস তো, পায়ে একটু তেল মালিশ করা লাগবো। অনেকদিন তোর হাতের ছোঁয়া পাই না। রাশেদ, মুখ সামলে কথা বল। ও তোর ছোট বোন, কাজের লোক না যে তোর যখন খুশি ডাকবি। ওহো, ভিখারির দেখছি অনেক তেজ। শোন ভাইজান, বেশি কথা কইবি না। রিমা আমার বাপের অন্ন ধ্বংস করে, তাই আমি যা কমু তাই ওরে শুনতে হইব। আর তুই তুই তো আরেকটা বাউগুলো, আমার কথার উপরে কথা কওয়ার সাহস করিস না। রিমা, কথা কি কানে গেছে নাকি আবার বলতে হবে? আসিস কিন্তু। রাশেদ যাওয়ার সময় ইচ্ছে করে তার ভারী স্নিকার্স দিয়ে রিমার ছড়িয়ে থাকা পায়ের ওপর পাড়া দেয় এবং শাড়ির আঁচলটা ধরে একটু টান মারে। রিমা যন্ত্রণায় উহ করে ওঠে এবং গুটিয়ে যায়। রাশেদ শীষ দিতে দিতে বেরিয়ে যায়। সিয়ামের হাতে ছিল পানির গ্লাস। সে অপলক দৃষ্টিতে রাশেদের চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে থাকে। তার হাতের মুঠো শক্ত হতে থাকে। হঠাৎ ঝনঝন শব্দে গ্লাসটা সিয়ামের হাতের মুঠোয় ভেঙে চুরমার হতে থাকে। কাজে টুকরো দেবে গিয়ে ফোয়ারার মতো রক্ত বের হতে থাকে। আল্লাহ, ভাইজান, রক্ত রক্ত পড়তেছে। ইসরে, হাত কাইটা ফেলাইলেন। ও মর্জিনা বাবু, জলদি একটু কাপড় দাও, ডেটল দাও। ভাইজান, আপনি হাত ছাইড়া দেন। কি করলেন এইটা? ব্যস্ত হোস না রিমা, আমার কিছু হয়নি। কিছু হয় নাই মানে? পুরো হাত কাইটা ফিনকে দিয়ে রক্ত ছুটছে, আর আপনি কোন কিছু হয় নাই? রাশেদ ভাইয়ার কথায় রাগ করছেন বেশ। ও তো এমনই ইতরি, ওর কথায় কান দিয়েন না। হাতটা আমারে দেন, আমি বাঁধা দিই। কাজটা আসলে বড্ড দুর্বল ছিল রিমা, ঠিক ওদের মতো। ওরা ভাবছে ওরা শক্ত, কিন্তু একটু চাপ দিলে ওরা যে কেমন চুরমার হয়ে যাবে সেটা ওরা এখনো জানে না। আমার এই রক্ত ওদের বিনাশের সই দিল আজ। ভাইজান, এমন ডরাইয়া কথা কইেন না, আমার ভয় লাগে। আপনার এই হাত আমি কেমনে সারাই এখন? হাত সারবে রিমা, কিন্তু ওদের পাপের ক্ষত সরবে না। রিমা জোর করে হাতে কাপড় বেঁধে দেয়। দুপুর 2টো। চৌধুরী ভিলার বিশাল হলরুম। আশরাফ চৌধুরী এবং সালমা বেগম চা খাচ্ছেন আর টিভিতে নাটক দেখছেন। মর্জিনা অন্য কাজে ব্যস্ত, তাই সালমা বেগম রিমাকে হুকুম দিয়েছেন পুরো হলরুম মুছতে। রিমা হাঁটু গেড়ে বসে ভিজে ন্যাকড়া দিয়ে ঘর মুছছে। গরমে সে ঘেমে একাকার। শরীরটা আজ তার খুব খারাপ। সকাল থেকেই জ্বর। এই রিমা, সোফার তালাটা মুছছিস ঠিক মতো নাকি ফাঁকি দিছিস খালি? তোর ভাইজানের লগে ফষ্টি করবার সময় তো শরীরে জোর বাইরা যায়, আর কাজের বেলায় মরা কান্না। ওই কোনটাতে মোজ ভালো করে। মুছতেছি আম্মাজান, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, মাথাটা ঘুরতেছে কেমন জানি। আহারে, লাট সাহেবের বেটি, ঘর মুছলে শরীর খারাপ লাগে। তাড়াতাড়ি হাত চালা, আজ আকাশ সাহেব আসবো। ঘর যেন আয়নার মতো ঝকঝকা থাকে। রিমা জোর করে উঠে টি টেবিলের নিচটা মুছতে যায়, কিন্তু প্রবল জ্বরের কারণে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। সে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে টি টেবিলের উপর পড়ে যায়। টেবিলের কোনায় রাখা সালমা বেগমের অত্যন্ত শখের জাপানি চায়ের সেটের ট্রে উল্টে যায়। কাপগুলো ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। গরম চা ছড়িয়ে পড়ে কার্পেটে।
এ আল্লাহ, মাফ কইরা দেন। সালমা বেগম সোফা থেকে লাফিয়ে ওঠেন, তার চোখ কপালে। সালমা বেগম রাক্ষসীর মতো রিমার দিকে এগিয়ে যান এবং রিমা চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে তাকে মেঝের উপর ফেলে দেয়। তারপর শুরু হয় মার। মা গো, আর মারবেন না মা, পইরা গিয়েছিলাম, মাফ কইরা দেন। ও মর্জিনাবু, মা চাও। চুপ, একদম চুপ। নবাবজাদি ভাঙবি আর মাপ চাইবি? তোর চামড়ার আমি তুইলা নিব আজকে। আসতে মারো সালমা, চিল্লাচিল্লি কইরো না, প্রেশার বাড়াইও না নিজের। চিলেকোঠা থেকে রিমার আর্তনা শুনে সিয়াম ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নেমে আসে। তার চোখ দিয়ে তখন যেন আগুনের লাভা বেরোচ্ছে। ড্রয়িং রুমে ঢুকে সে দেখে সালমা বেগম রিমার চুলের মুঠি ধরে চড় মারার জন্য হাত তুলেছেন। সিয়াম চিতার বেগে দৌড়ে গিয়ে সালমা বেগমের উত্তোলিত হাতটা শূন্যে চেপে ধরে। পুরো ঘর নিস্তব্ধ। সালমা বেগম অবিশ্বাস্য চোখে সিয়ামের দিকে তাকায়। যে ছেলেকে তিনি পথের কুকুরের চেয়েও অধম মনে করেন, সে তার হাত ধরার সাহস পেল কি করে? সিয়ামের চোয়াল শক্ত হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে সে সালমার হাতটা মুচড়ে ধরে আছে। তার চোখে খুনির দৃষ্টি। তুই, তোর এত বড় সাহস, আমার হাত ধরছিস? হাত ছাড়, ছোট লোক। হাত নামান মা, ও অসুস্থ, দেখতে পাচ্ছেন না ও কাঁপছে। জোরের ঘরে পড়ে গেছি। একটা জড় বস্তুর দাম কি মানুষের জানের চেয়ে বেশি? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? এই বাড়ির মালিক আমি। ও ভাঙছে, ওরে মারবো না তো কি পুজো করব? ছাড় আমার হাত। আশরাফ, দেখছো তোমার গুণধর পোলার কাণ্ড? আশরাফ চৌধুরী এতক্ষণ চুপ ছিলেন। এবার সিয়ামের দৃষ্টতা দেখে গর্জে উঠলেন। তিনি উঠে এসে সজোরে সিয়ামের গালে এক চড় বসিয়ে দেন। ঠাস করে শব্দ হয়। হারামজাদা, মায়ের গায়ে হাত তুলিস? তোরে আশ্রয় দিয়েছি বইলা কি মাথায় উঠছস? হাত ছাড়। চড় খেয়ে সিয়ামের মুখটা ঘুরে যায়, কিন্তু সে হাত ছাড়ে না। ধীরে ধীরে সে বাবার দিকে তাকায়। এই সেই বাবা যে টাকার জন্য অন্ধ। সিয়ামের মুখে একটা শীতল হাসি ফুটে ওঠে। সে ঝটকা মেরে সালমার হাত ছেড়ে দেয়। সালমা ছিটকে সোফায় পড়েন। মারলেন তো বাবা, মনে থাকবে এই আঘাত। শুধু মনে রাখবেন, হাতে কিন্তু সবসময় একরকম জোর থাকে না। আজকের এই চটটা ফেরত আসবে, খুব তাড়াতাড়ি ফেরত আসবে, অভিশাপ হয়ে। দূর হ আমার চোখের সামনে থেকে। যা গিয়া ওই নোংরা বাগানে বইসা থাক। তোরে আর ঘরে ঢুকতে দেখলে পাকাইটা ফেলমু, যা। বার কর ওই জানোয়ারটা রে। আর রিমি, তুইও যা, আজকে তোর খাউন বন্ধ। সিয়াম রিমার দিকে তাকায়। রিমার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। সে মেঝেতে পড়ে কাঁদছে। সিয়াম নিচু হয়ে রিমাকে ধরে তোলার চেষ্টা করতে নিলেই সালমা চেঁচিয়ে ওঠেন। সিয়াম নিজেকে সামলে দেয়। এখন দুর্বল হওয়ার সময় না। আমি যাচ্ছি, কিন্তু জেনে রাখুন, উপরওয়ালা যেদিন বিচার করবেন সেদিন আপনাদের পালানোর পথ থাকবে না। সিয়াম হনন করে বাগান বাড়ির দিকে চলে যায়। রিমা কান্নায় ভেঙে পড়ে সেখানে। আশরাফ চৌধুরী তখনও হাঁপাচ্ছেন রাগে। পুরো দিনটা এভাবেই কেটে যায়। রাত 2:30। চৌধুরী ভিলা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু 3তলা চিলেকোঠার ঘর আজ জেগে আছে এক অন্য রূপে। সিয়াম দরজা ভালো করে বন্ধ করে জানালার পর্দা টেনে দিয়েছে। ঘরের মাঝখানে একটা দামি পাতলা ল্যাপটপ খোলা। স্ক্রিনের নীলাভ আলোয় সিয়ামের মুখটা কঠিন পাথরের মতো দেখাচ্ছে। তার কানে হেডফোন, সামনে স্যাটেলাইট ফোন। সে টাইপ করছে ক্ষিপ্র গতিতে। লন্ডনে এখন বিকেল। স্ক্রিনে ভেসে ওঠে ফারহানের মুখ। ফারহান লন্ডনের অফিস থেকে কানেক্টেড। গুড ইভিনিং বস, কী অবস্থা ওখানে? আপনার লুক দেখে তো মনে হচ্ছে খুব ধকল যাচ্ছে। ধকল আমার যাচ্ছে না ফারহান, যাচ্ছে আমার ধৈর্যের। আজকের দিনের ঘটনাগুলো যদি তোমাকে বলি, তুমি বিশ্বাস করবে না মানুষ কতটা নিচে নামতে পারে। এখানে আমি সিয়াম চৌধুরী নই, আমি একটা পথের কুকুর, যার গায়ে লাথি মারাটাই ওদের বিনোদন। কিন্তু এখন আর না। ওরা কি আপনাকে আঘাত করছে বস? শারীরিক আঘাত কিছুই না, কিন্তু ওরা আমার চোখের সামনে রিমাকে পশুর মতো পিটিয়েছে। আশরাফ চৌধুরী টাকার অহংকারে আমাকে চড় মেরেছেন। তিনি ভুলে গেছেন এই ঢাকা শহরে অর্ধেক লিকুইড ক্যাশ এখন যার ইশারায় নড়ে, সেই মানুষটিকে তিনি আঘাত করলেন। ফারহান, রিপোর্ট দাও, আশরাফ চৌধুরীর কোম্পানিগুলোর কি অবস্থা?
বস, আমি খোঁজ নিয়েছি। ওদের চৌধুরী টেক্সটাইল আর রিয়েল ওয়েস্ট দুটোই খুব খারাপ অবস্থা। ব্যাংক লোন আছে প্রায় 50 কোটি টাকা। 3 দিনের মধ্যে পেমেন্ট না করলে ব্যাংক নিলাম নোটিশ ঝুলাবে। ওরা একটা বিদেশি ইনভেস্টরের জন্য হন্য হয়ে ঘুরছে। নাম এসকে ভেন্টুরস। এসকে ভেঞ্চার? ওরা জানেও না যে ওই কোম্পানির মালিক ওদের চিলাকোঠায় শুয়ে থাকা ভিখারির ছেলেটাই। শোনো ফারহান, প্ল্যান চেঞ্জ। আমি ধীরে সুস্থে মারতে চেয়েছিলাম, কিন্তু ওরা সেটা ডিজার্ভ করে না। সাপ্লাই চেন ব্লক করো এখনই। আমি এক্ষুনি করছি বস। ওদের কাঁচামাল ইম্পোর্ট করার এলসি বাতিল করিয়ে দিচ্ছি। আর কোনো আদেশ বস? ওদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ফ্রিজ করো। ইনফ্লুয়েন্স ব্যবহার করো। আমি চাই না কিছুদিন পরেই ওরা বাজার করার টাকাও ব্যাংক থেকে তুলতে পারুক। ওদের ল্যান্ডফোনের লাইন, ইন্টারনেট কানেকশন আর ইলেকট্রিসিটি বিলের বকেয়া দেখিয়ে সব সংযোগ বিচ্ছিন্ন করাও। আমি চাই ওদের জন্য এমন হোক যেন ওরা প্রস্তর যুগে ফিরে গেছে। আমি দেখতে চাই টাকা ছাড়া আশরাফ চৌধুরী আর অহংকারী সালমা বেগমের গলা কত উঁচুতে উঠে। বুঝেছি বস। আর এসকে ভেঞ্চার থেকে যে ইনভেস্টরের অফার ওরা পেয়েছিল ওটা হোল্ডে রাখো। যখন ওরা জলে ডুবে মরার মতো হাবুডুবু খাবে, তখন আমরা বড়শির টোপটা ফেলবো। ওদের জানিয়ে দাও এসকে ভেঞ্চারেসের গ্লোবাল সিও 1-2 দিনের মধ্যে বাংলাদেশে ল্যান্ড করছেন। তিনি পার্সোনালি ওদের প্রজেক্ট দেখবেন। ওরা যেন আমাকে মানে সিওকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়। অসাধারণ বস। ওরা জানবে সিইউ আসছে ওদের বাঁচাতে, অথচ সিইউ আসছে ওদের দাফন করতে। কাজ শুরু করে দিচ্ছি, আপনি সাবধানে থাকবেন। কাজ শুরু করো। আজ রাতের পর চৌধুরী ভিলার ইতিহাস বদলে দাও। ল্যাপটপ বন্ধ করে সিয়াম অন্ধকারের দিকে তাকিয়ে সে বিড়বিড়ি করে। রিমা, তোর চোখের পানির প্রতিটি ফোঁটার বদলা আমি নিতে শুরু করেছি। কল শেষ করে সিয়াম ছাদের রেলিংয়ের কাছে বসে। বাইরে আকাশে পূর্ণিমার চাঁদ। সে চাঁদের আলোয় ঢাকা শহরের উঁচু বিল্ডিংগুলো চকচক করছে, কিন্তু নিচে অন্ধকার। দর্শক বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সিয়াম রিমার জন্য এত পাগল কেন? কেন সে এত কিছু করছে? তাহলে বলে রাখি, এর পেছনে একটি কারণ আছে। গল্পে জুড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন এবার গল্পে ফিরি। হঠাৎ সিয়ামের নজরে পড়ে ছাদের অপর প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে। সিয়াম নিঃশব্দে এগিয়ে যায়। রিমা। সে রেলিং ধরে নিচের রাস্তার দিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। তার পিঠের ব্লাউজের ফাঁক দিয়ে বেতের মারের কালশিটে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সিয়াম খুব ধীর গলায় ডাকে, রিমা। রিমা চমকে ঘুরে তাকায় না। সে যেমন ছিল তেমনই থাকে। তার কাঁধটা সামান্য কেঁপে ওঠে। সিয়াম কাছে গিয়ে রিমার পাশে দাঁড়ায়। রিমার মুখের দিকে তাকিয়ে দেখে তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পাথর হয়ে গেছে মেয়েটা। খুব ব্যথা করছে শরীরে? জ্বরটা কি কমেছে? রিমা এবার আস্তে আস্তে সিয়ামের দিকে মুখ ঘোরায়। চাঁদের আলোয় তার মুখটা ম্লান, যেন কোনো এক বিসর্জিত প্রতিমা। শরীরের ব্যথা তো সয়ে গেছে ভাইজান। ছোটবেলা থেকেই তো মার খাই, এখন আর চামড়ায় লাগে না, কিন্তু মনের ব্যথাটা সইতে পারি না। বুকের ভেতরটা ফাইটা যাইতেছে। কি হয়েছে? ওরা আবার কিছু বলেছে তোকে? রিমা রেলিংটা খামচে ধরে। তার নখগুলো যেন লোহার রড ভেদ করতে চায়। রাশেদ ভাইয়া আর বাবা কথা বলতেছিল ড্রয়িং রুমে। আমি আড়াল থেকে শুনলাম আকাশ মহাজন নাকি আলটিমেটাম দিছে। পরশু দিনের মধ্যে নাকি আমারে মহাজনের বাগান বাড়িতে পাঠাইতে হইব। বাবা মানে আমার জেঠো রাজি হইয়া গেছে ভাইজান। বলেছে আপদ বিদায় হলেই বাঁচি, টাকাটাও বাঁচব, মাইয়াটাও যাইব। ওরা আমারে বেচে দিতেছে ভাইজান। কথা শেষ করে রিমা কান্নায় ভেঙে পড়ে। সে সিয়ামের বুকে মুখ লুকাতে পারে না লজ্জায়, তাই মেঝের উপর বসে পড়ে। আমি নাকি আপদ, আমি নাকি সংসারের জঞ্জাল ভাইজান।
আমি কি মানুষ না? আমার কি বাঁচার শখ নাই? ওই বুইড়া শয়তানের বিছানায় যাওয়ার আগে আমি এই ছাদ থেকে লাফ দিয়া মইরা যামু, তা ওই বুড়ারি বিয়া করুম না। সিয়াম দ্রুত রিমার সামনে হাঁটু গেড়ে বসে। সে দুই হাতে রিমার মুখটা তুলে ধরে। সিয়ামের চোখ এখন শান্ত, কিন্তু সেখানে এক সাগরের গভীরতা। চুপ, একদম চুপ। মরার কথা একদম মুখে আনবি না। জীবন এত সস্তা না রিমা যে ওসব শয়তানের ভয়ে শেষ করে দিবে। কিন্তু আমি কি করুম ভাইজান? কালই তো লোক আসবো নিতে। আমারে বাঁচাও ভাইজান, তুমি ছাড়া আমার কেউ নাই। রিমা অবশ শরীরে সিয়ামের বুকে মাথা এলিয়ে দেয়। সিয়াম তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হাত রিমার চুলে বিলি কাটে। এই স্পর্শে কামনার চেয়ে বেশি আছে আশ্রয়, আছে ভরসা। যতক্ষণ আমার বুকে প্রাণ আছে তোর গায়ে কোনো মহাজন বা শয়তানের ছায়া পড়তে দিব না। ওরা ভাবছে তুই পণ্য। পরশুদিন সকালে ওরা বুঝবে তুই কি। তুমি একা কি করবো ভাইজান? ওরা তোমারে মায়েরা ফেলাইব। তুমি পালাই যাও, আমার কপাল পুড়ছে, আমি জ্বলি। সিয়াম রিমার চিবুক ধরে নিজের দিকে তাকায়। তাদের মুখ খুব কাছাকাছি। সিয়ামের নিঃশ্বাসের উষ্ণতা রিমা অনুভব করতে পারে। পাখিরা কি খাঁচা দেখলে ভয় পায় রিমা? না, পাখিরা অপেক্ষা করে সঠিক সময়ের, যখন আকাশ তাদের ডাকে। আমাকে বিশ্বাস করিস? রিমা সিয়ামের সম্মোহনী চোখের দিকে তাকায়। এই মুহূর্তে তার মনে হয় এই লোকটার জন্য সে জীবন দিতে পারে। করি, নিজের চেয়েও বেশি করি। সিয়াম ধীরে ধীরে রিমার কপালে ঠোঁট ছোঁয়। এক দীর্ঘ চুম্বন, যা পবিত্র প্রতিজ্ঞার মতো মনে হয় রিমার কাছে। শুধু আর দুটো রাত পোহালেই তুই দেখবি তোর ওই খাঁচা আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি। সকালে সূর্যটা ওদের জন্য উঠবে না, উঠবে শুধু তোর জন্য। এখন যা, ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা কর। চোখের পানি জমিয়ে রাখ, কাল খুশিতে কাঁদতে হবে। রিমা উঠে দাঁড়ায়। সিয়ামের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দেয়, যেন অনেকদিন পর সে নিঃশ্বাস নিতে পারছে। রিমা অন্ধকারে মিলিয়ে যায়। সিয়াম আকাশের চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করে। প্রস্তুত থেকো আকাশ মহাজান, কিছুদিনের মধ্যেই তোমার শেষ লগ্ন। পরের দিন বিকেল থেকেই উত্তরায় আকাশ কুচকুচে কালো হয়ে আছে। মাগরিবের আজান শেষ হতে না হতেই প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হলো। পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিমা থাকার জায়গাটা মূল বাড়ির পেছনে সিঁড়ির নিচে। একটা পুরনো স্টোর রুমের মতো স্যাঁতসেঁতে জায়গা। জানালাটা ভাঙা, পলিথিন দিয়ে ঢাকা থাকলেও ঝোড়ো বাতাসে পলিথিন উঠে গেছে। বৃষ্টির ছাট আর ঠান্ডা বাতাসে ঘরটাকে ভিজিয়ে দিচ্ছে। আল্লাহ গো, আজকে কিয়ামত হইব। বাতাসটা এমন শব্দ করতেছে কেন? মোমবাতিটাও তো নিভিয়া গেল। দিয়াশালাইটা কই রাখলাম? অন্ধকারে তো কিছু দেখাও যায় না। ও মাগো, বাজের শব্দে মনে হইল কলিজাটা ফাইটা গেল। কেউ কি জাগে নাই? এই তুফানে আমি একা কেমনে থাকবো? রিমা অন্ধকারে দেওয়াল হাতড়ে ঘরের এক কোণায় গুটিসুটি মেরে বসে। বৃষ্টির পানি ভাঙা জানালা দিয়ে এসে মেঝের অর্ধেক ভাসিয়ে দিয়েছে। সে ভয়ে কাঁপছে। বাইরে বাতাসের শোঁ শোঁ আওয়াজ আর ঘরের টিনের চালে বৃষ্টির কান ফাটানোর শব্দ। হঠাৎ দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল। কে ওখানে? ও ভাইজান, রাশিদ ভাইয়া নাকি? ও মর্জিনা বাবু, আমি কিন্তু ডরাই। কেউ কথা কয় না কেন? দরজায় দাঁড়ানো অবয়বটি এগিয়ে আসে। বজ্রপাতের ঝলকানিতে দেখা যায় সিয়াম দাঁড়িয়ে আছে। তার পরনে একটা ভেজা গেঞ্জি, হাতে একটা বড় তোয়ালে আর মোমবাতি। বাতাসের তোড়ে তার হাতের মোমবাতিটা নিভে যায় মুহূর্তেই। ভয় পেলি? আমি রিমা, তোর ভাইজান। এই তো আমি এসে গেছি। ভাইজান, তুমি এই তুফানের মধ্যে বাইর হয়েছ কেন? তোমার সারা শরীর তো ভিজে গেছে। গেট তো খোলা, বাতাস ঢুকতেছে। দরজাটা লাগাইয়া দাও। আমি খুব ডরাইতেছিলাম ভাইজান। মনে হইতেছিল আজ ছাদ ভাঙিয়া পড়ব আমার গায়ের উপর। কিচ্ছু ভাঙবে না, আমি যতক্ষণ আছি তোর কিচ্ছু হবে না। দেখছিস না ভিজিয়ে ফেলেছিস নিজেকে। জানালাটা এমন খোলা কেন? আমি কি এটা ঠিক করার কোনো ব্যবস্থা করতে পারি না? দাঁড়া, দরজাটা আটকে দিই আগে। সিয়াম সজোরে দরজাটা চাপ দিয়ে সিটকিনি লাগিয়ে দেয়।
বাইরে ঝড়ের গর্জন কিছুটা কমে, কিন্তু ভেতরের স্তব্ধতা যেন আরও গাঢ় হয়। ঘরের মেঝে পিচ্ছিল হয়ে আছে। সিয়াম সাবধানে অন্ধকারের ভেতর এগিয়ে গিয়ে রিমার কাছে বসে। কাঁপছিস কেন তুই? জ্বর এসেছে আবার, নাকি শীতে কাঁপছিস? হাত দে আমাকে। শীত তো লাগতেছে ভাইজান, কিন্তু ডর লাগতেছে বেশি। ছোটবেলায় মা কইতো ঝড়ের রাতে নাকি জিনপরীরা বাইর হয়। এখন আমার হয় ওরা আমারে নিয়ে গেলে আমি বাইচে যেতাম। কিন্তু এখন মনে হইতাছে তুমি আসছো, তাহলে আর মরণও আমারে নিতে পারবো না। বোকার মতো কথা বলিস না। জিন পরি বলে কিছু নেই। আসল ভূত তো এই বাড়ির দোতলা এসি রুমে ঘুমাচ্ছে। দে আমার কাছে আয়, এখানে বড্ড ঠান্ডা। অন্ধকারে সিয়ামের উষ্ণ স্পর্শ পেয়ে রিমা যেন চুম্বকের মতো তার বুকে সেটে যায়। রিমার পরনে পাতলা সুতি শাড়িটা বৃষ্টির পানিতে ভিজে শরীরের প্রতিটি বাঁকের সাথে লেপ্টে আছে। তার শরীর থরথর করে কাঁপছে। সিয়াম হাতে থাকা তোয়ালেটা দিয়ে রিমার মাথা মুছিয়ে দিতে শুরু করে। চুলগুলো তো একদম চুবানো হয়ে আছে। তোয়ালাটা দে, পিঠটা মুছে দি, না হলে তো নিউমোনিয়া হয়ে যাবে তোর। এই ভাঙা ঘরে ওরা তোকে থাকতে দিয়েছে, আর নিজেরা কম্বল মুড়ি দিয়ে আছে। আহারে আমার লক্ষ্মীটা। মুছে কি হবে ভাইজান, আমার তো সবই ভিজা। কপালে তো সুখ নাই, খালি হাড় কাঁপানো শীত। আচ্ছা ভাইজান, তুমি লন্ডনে থেকে এমন ঝড় দেখছো, সেখানে কি এমন কইরা আসমান ডাকে? লন্ডনের বৃষ্টি বড় ভদ্রলোক গোছের রে, এমন রাক্ষসের মতো গর্জন করে না। সেখানে ঠান্ডা আছে, কিন্তু এমন একাকিত্ব নেই। রিমা, তুই নড়ছিস কেন? ব্যথা পাচ্ছিস? না, ব্যথা না। তোমার হাতটা পিঠে যেখানে ছোঁয়া লাগতেছে, মনে হইতেছে আগুন লাগতেছে। আমার শরীরটা কেমন জানি করতেছে ভাইজান। তুমি যাইও না, আমারে ছাইরা যাইও না। কোথায় যাব? আজ প্রলয় হলেও আমি এই ঘর থেকে বের হব না। রিমা, তোর শরীরটা এত গরম কেন? জ্বরের তাপ নাকি অন্য কিছু? আমাকে বল। জানি না ভাইজান, যখন তুমি আমারে ছও, তখন মনে হয় আমি আর দাসী নই, আমি রানী হইয়া গেছি। তুমি আমার ভেজা শাড়িটা ধইরো না, তোমার ঠান্ডা লাগবো। তুমি তো ফ্যান এসি খাইয়া বড় হইছ। সিয়াম রিমার কথার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে নিজের দুই হাতে রিমার ভেজা মুখটা আজলার মতো তুলে ধরে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। সে আলোয় দুজনের মুখ খুব কাছাকাছি দেখা যায়। সিয়ামের নিঃশ্বাস রিমার ভেজা গলায় আছড়ে পড়ছে। এসি ফ্যানের বাতাস আমাকে শান্তি দেয় না রিমা। আমাকে শান্তি দেয় তোর এই ভেজা মাটির গন্ধ। তুই কি বুঝতে পারছিস আমি এখন কি চাই? নাকি বুঝেও না বুঝার ভান করছিস? বুঝি ভাইজান, সব বুঝি, কিন্তু আমি যে অপয়া, আমারে ছুঁইলে তোমার জাত যাইব না। আমি তো ফ্যান না। জাতের দোহাই দিবি না তুই আমার। এই ঝড়, এই রাত সাক্ষী, তুই শুধু আমার। সিয়ামের ঠোঁট নেমে আসে রিমার কম্পমান ঠোঁটের উপর। রিমা প্রথমে আঁতকে ওঠে, তারপর নিজের সব দ্বিধা ভুলে সিয়ামের গলার দুপাশে হাত রাখে। সিয়ামের আঙুল রিমার ভিজে যাওয়া ব্লাউজের উপর দিয়ে তার পিঠে গভীর খাজে খেলা করে। রিমার বুকের ভেতর জমা এত বছরের কান্না আজ দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। ভাইজান, এমনি ধৈর্য না, আমি ময়রা যাবো সুখে। রাশিদ ভাইয়া যখন আমারে ধরার চেষ্টা করতো, তখন মনে হইতো বিষ লাগতেছে, আর তুমি ধরলে মনে হয়। আমি তোকে ওভাবেই ধরবো যেভাবে তোর অধিকার আছে। দেখ, বাইরের ঝড় থেমে যাক বা না যাক, আমার বুকের ঝড় তোকে না পেলে থামবে না। সিয়াম রিমাকে মেঝেতে পাতা পাতলা তোষকের উপর শুয়ে দেয়। তোষকটাও খানিকটা ভেজা, কিন্তু সেদিকে তাদের খেয়াল নেই। সিয়াম রিমার শাড়ির আঁচল সরিয়ে তার উন্মুক্ত গলায় মুখ গোজে। সিয়ামের প্রতিটি চুম্বনে রিমা শিউরে ওঠে। পিঠ বাঁকিয়ে সে সিয়ামকে আরও নিবিড়ভাবে নিজের কাছে টেনে নেয়। রিমার শরীরে ভেজা কাপড়ের বাঁধন ধীরে ধীরে শীতল হয়ে যায়। সিয়ামের স্পর্শগুলো ক্রমশ বন্য কিন্তু মমতায় পূর্ণ হয়ে ওঠে। আমি তোমার ভাইজান, আমার সব কিছু তোমার। আজ রাইতে তুমি আমারে এমন কইরা ভালোবাসো যেন কাল সকালে মইরা গেলেও আমার কোনো আফসোস না থাকে। আমার খুব কষ্ট হয় ভাইজান,
বুকের ভেতর অনেক জ্বালা। ছোট থেকে বাবা মা আমারে ছেড়ে পরকালে চলে গেছে। এরপর এই বাড়িতে আমি আশ্রিতা হয়ে আছি। ভেবেছিলাম বড় বাবা তার মেয়ের মতো দেখবে, কিন্তু সেই ভাগ্য আমার নাই। একমাত্র তুমিই আমার ছোট থেকে নিজের মতো করে ভেবে এসেছ। মিটিয়ে দাও আমার মনের জ্বালা। তোর সব জ্বালা আমি আজ চুষে নেব। আজ আমরা চাচাতো ভাই বোন না, আজ আমরা প্রেমিক প্রেমিকা, আমরা স্বামী স্ত্রী। কাঁদিস না পাখি, আজ শুধু ভালোবাসার সময়। অন্ধকারের মাঝে দুটি ছায়া এক হয়ে যায়। বাইরের বাতাসের গর্জনের সাথে মিশে যায় তাদের কামনার্থ আর্তনাদ এবং ভারী নিঃশ্বাসের শব্দ। সিয়াম রিমাকে এমনভাবে ভালোবাসে যেন সে তার হারিয়ে যাওয়া সাম্রাজ্য ফিরে পেয়েছে, আর রিমা নিজেকে সঁপে দেয় তার আরাধ্য ভালোবাসার কাছে। এক অপার্থিব বেদনার্থ মিলনে তারা পূর্ণতা পায়। সকাল 7টা, ঝড় থেমে গেছে, কিন্তু আকাশ মেঘলা। ভোরের আলো ফুটতেই সিয়াম রিমার ঘর থেকে বের হতে নাই। তার শার্ট অগোছালো। ঠিক সেই মুহূর্তে দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন সালমা বেগম। ওরে আল্লাহ রে, এটা আমি কি দেখলাম! ও মার্জিনা, ও করিম, ও আশরাফ, শিগগিরই আসো। দেখো ওই হারামজাদা ফকিরনি পোলার কাণ্ড। রাত ভোর ওই নষ্ট মায়াটার ঘরে কাটাইয়া এখন চোরের মতো বাইর হইতাছে। সালমা বেগমের গগনবিদারী চিৎকারে পুরো বাড়ি জেগে ওঠে। আশরাফ চৌধুরী লুঙ্গি পরা অবস্থায় দৌড়ে গিয়ে নিচে নামে। রাশিদ খালি গায়ে, চোখে ঘুম নিয়ে বারান্দায় আসে। কাজের লোকেরা জড়ো হতে থাকে উঠোনে। কি হয়েছে সালমা? সাত সকালে এমন চিল্লাচিল্লি করো কেন? কি হইব আর, আমার গুণধর পোলা ওই বিলেত ফেরতে ভিখারি রাত ভোর রিমার ঘরে ছিল। ছি ছি ছি, নিজের চাচাতো বোন লাগে না? রক্ত কি কোনো বাদ বিচার নাই? ভিখারি তো ভিখারি, চরিত্রও হইছে রাস্তার কুকুরের মতো। আশরাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে। সিয়াম তখনও উঠানের মাঝখানে দাঁড়িয়ে। রিমা ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। লজ্জায় সে মাটিতে মিশে যেতে চাইছে। এই শিয়াম, এদিকে আয়। সত্য নাকি যা শুনলাম? তুই কাল সকালে রিমার ঘরে আসছিলি? ঝড় হচ্ছিল বাবা, রিমার ঘরের জানালা ভাঙা, পানি ঢুকছিল, ও ভয় পাচ্ছিল। আমি গিয়েছিলাম ওকে সাহায্য করতে আর ভয় কাটাতে। সাহায্য করতে গিয়েছিলি? ভয় কাটাতে নাকি নিজের খাইশ মেটাতে? এই জন্যই বলি কাল রাতে তোর ঘরের দরজা বন্ধ কেন? কিরে রিমা, ওই বেশ্যা বাইর হ। সারা রাত খুব ফুর্তি করছিস না? কইছিলাম না আমার ঘরে আসতে? আমারে ফালাইয়া তুই ওই ভিখারির লগে শুইলি? রাশেদ দৌড়ে গিয়ে রিমার ঘরের দরজায় লাথি মারে। রিমা ভয়ে কুকড়ে ঘর থেকে বের হয়। তার শাড়ি কুচকানো, চোখের নিচে কালির দাগ। তাকে দেখলেই বোঝা যায় গত রাতের জ্বরের তীক্ষ্ণ চিহ্ন আর শরীরেও আছে। ভাইজান কিছু করে নাই, ও শুধু আমারে, তোমরা ভুল বুঝতেছ। ভুল বুঝতেছি? তোর চেহারা দেখা তো বোঝাই যাচ্ছে কাল রাতে কি অঘটন ঘটাইছস। মা গো মা, এই বাড়িতে আর থাকা যাইব না, পাপে ভইরা গেছে সংসার। রাশেদ হিংস্র চোখে রিমার দিকে এগিয়ে যায় এবং তার চুল ধরে উঠানের মাঝখানে হ্যাঁচকা টানে ফেলে দেয়। ভুল বুঝি নাই রে মাগি, সব বুঝছি। আমার লগে ঢং, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। বাবা, আকাশ মহাজন রে এখনই ফোন দেও, ক মাল রেডি। আজ দুপুরেই মৈধই এই আবর্জনা বিদেয় করব। লম্পট ভিখারির লগে রাত কাটাইয়া ফল তোরে আমি দিমু। সিয়াম দ্রুত এগিয়ে এসে রিমাকে মাটি থেকে তুলতে যায়। রাশেদ সিয়ামকে ধাক্কা দিতে চায়, কিন্তু এবার সিয়াম সরে না। তার চোখ দিয়ে তখন যেন আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। হাত নামিয়ে কথা বল রাশেদ, আর একবার যদি তুই রিমাকে স্পর্শ করিস। কি করবি? কি করবি তুই? হ্যাঁ, আমার বাড়িতে খাইয়া আমার মুখের ওপর কষা। তোর স্পর্ধা তো আকাশ ছুঁইছে। তোরে এক্ষুনি গলা ধাক্কা দিয়া বাইর কইরা দেওয়া উচিত, কিন্তু না, তোর শাস্তি অন্য হবে। তুই তোর চোখের সামনে দেখবি এই বেশ্যাটাকে আমি কেমন মহাজনের হাতে তুইলা দেই। বাবা, মুখ সামলে কথা বলুন। ও আপনার ভাইয়ের মেয়ে। ওকে ব্যবসা বলার আগে নিজের দিকে তাকান। আপনি কি জুয়ারি, চোর?
চোপড়াও করিম লাঠি আন তো, এর পিঠে ছাল আমি তুলে ফেলবো আজ। সিয়াম একটা গভীর শ্বাস নেয়, রিমার দিকে তাকায়। রিমার চোখে এখন শুধুই মৃত্যু ভয়। সিয়াম এবার আর নরম সুরে কথা বলে না, তার কণ্ঠে ফিরে আসে সেই কর্পোরেট জগতের গাম্ভীর্য। রিমা, ঘরে যা তুই, ভেতরে গিয়ে দরজা দে। ভাইজান, ওরা তোমারে মারবো, আমি যাবো না। যা বলছি, আমি যখন বলেছি যেতে তখন যাবি। ঘরে ঢোক এক্ষুনি। সিয়ামের এই রূপ দেখে রিমা ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। উড়ানের সবাই সিয়ামের এই আদেশের সুরে কিছুটা হকচকিয়ে যায়। সিয়াম এবার ধীরে ধীরে তার বাবার দিকে এগিয়ে আসে। তার শরীরী ভাষায় এখন আর সেই নতজন ভিখারির ভঙ্গি নেই। সে সোজা হয়ে দাঁড়ায় বুক চিতিয়ে। আশরাফ চৌধুরী ছেলের চোখে চোখ রাখতে গিয়ে একটু অস্বস্তি বোধ করেন। বাবা, আপনাদের নাটক আমি অনেকদিন ধরে সহ্য করছি। আজ শেষবারের মতো বলছি, ভালো হয়ে যান। আর সতর্ক করছি, রিমাকে যদি আজ কেউ জোর করে ঘর থেকে বের করার চেষ্টা করে বা আকাশ মহাজন নামের ওই জানোয়ারটার নাম মুখে আনে, তবে এই বাড়ি আমি শ্মশানঘাট বানিয়ে দেব। শুনছো কথা? শ্মশান ঘাট বানাইবো। যার নিজের প্যান্ট কেনার টাকা নাই সে বানাইবো শ্মশান ঘাট। ওরে রাশেদ, এর কথা শুই না তো হাসি পায়। পাগলের পোলা বকতেছে। তুই কি দিয়ে আটকাবি বেড়া? তোর কাছে আছে কি সেরা গেঞ্জি আর ফাটা প্যান্ট? কাল সকালে মহাজন আসবো, নিজাইসা রিমাকে গাড়িতে তুইলা নিব। তোর চোখের সামনে আমরা মহাজনের থেইকা টাকার বান্ডেল নিমু, আর রিমা গাড়িতে উঠা কানবো। তুই রাস্তার কুত্তার মতো চাইয়া চাইয়া দেখবি। যাও মিত্রা, তোমার হুমকি ধমকি চিলেকোঠায় গিয়া প্র্যাকটিস করো। কালকে সকাল পর্যন্ত তোমায় সময় দিলাম। যদি রিমাকে নিজের হাতে সাজাইয়া মহারাজের গাড়িতে না দাও, তাহলে তোরে আমি চুরির মামলা দিয়ে পুলিশে দিব। আমার ঘরে লাখ টাকার গয়না চুরি হয়েছে, এই মিথ্যা মামলা দিতে আমার হাত কাঁপবে না। মামলা তো হবে বাবা, তবে চুরির নয়, অন্য কিছুর। মনে রাখবেন, আমি সুযোগ দিয়েছিলাম, আপনারা সেটা পায়ে ঠেলেছেন। সবাই হো হো করে হেসে ওঠে। সেই হাসি অপমান ও অবজ্ঞায় ভরা। সিয়াম আর কোনো কথা না বলে পেছনে ঘোরে। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। প্রতিটি পদক্ষেপে তার সংকল্প আরো দৃঢ় হচ্ছে। হাসিটা ভালো করে হেসে নে তোরা। কাল থেকে এই বাড়িতে আর হাসির শব্দ শোনা যাবে না, শোনা যাবে শুধু হাহাকার। সিয়াম নিজের চিলে কোঠার ঘরে ঢোকে, দরজাটা বন্ধ করে সিটকিনি লাগিয়ে দেয়। ঘরে ধুলো মাখা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। তারপর বিছানার নিচে লুকিয়ে রাখা সেই ছেঁড়া চটের ব্যাগটা বের করে। ব্যাগের তলায় একটা গুপ্ত পকেট। সে পকেট থেকে বের করে একটা গ্লক 19 পিস্তল, দুটি ম্যাগাজিন আর একটা কালো রঙের প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড। সে কার্ডটা টেবিলের উপর রাখে। কার্ডের ওপর সোনালী অক্ষরে লেখা এসকে এম্পায়ার গ্লোবাল সিইও। সে পকেট থেকে তার এনক্রিপ্টেড ফোনটা বের করে একটা টেক্সট টাইপ করে। মিশন ওমেগা লাইভ, এক্সিকিউশন টাইম 9 AM, ব্রিং দ্য ক্যাভারলি। লন্ডনের সময় তখন মধ্যরাত, কিন্তু উত্তরের প্রতীক্ষায় আছে পুরো এক বিশাল বাহিনী। সিয়াম জানালার ফাঁক দিয়ে নিচের উঠানের দিকে তাকায়। সেখানে সালমা আর রাশেদ এখনো হাসাহাসি করছে। তোরা যুদ্ধ চেয়েছিস চৌধুরী সাহেব? ঠিক আছে, কাল সকালে তোরা প্রলয় দেখবি, আর সেই প্রলয়ে তোদের ওই অহংকার ধুলোয় মিশে যাবে। রিমা, প্রস্তুত হ, তোর রানী হওয়ার সময় হয়ে গেছে। পরদিন সকাল 10টা। চৌধুরী ভিলা সেজেছে, তবে তা আনন্দের রঙে নয়, এক বিষাদগ্রস্ত লেনদেনের রঙে। ড্রয়িং রুমের সেন্টার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটগুলোর ওপর মাছি ভনভন করছে। সোফার মাঝখানে বসে আছে আক্কাস আলী মহাজন, মুখে পান, পরনে সাদা পাঞ্জাবি, কিন্তু সেটার ওপর তেলের দাগ। তার পান খাওয়ার লাল দাঁতগুলো বের করে সে একটা কুৎসিত হাসি দিল। চৌধুরী সাহেব, আপনাদের বাড়ির এসিটা মনে হয় কাজ করছে না ঠিক মতন। ঘেমে তো পাঞ্জাবি ভিজে গেল। বলি, কাজ কামে দেরি করতেছেন কেন? আমার বাবা একটু ব্লাড প্রেশারের সমস্যা, বেশিক্ষণ গরমে থাকলে মেজাজ খিটমিটে করে। মেয়ে তৈরি তো, নাকি কান্নাকাটি করতেছে এখনো? না না,
মহাজন সাহেব, এসি ঠিকই আছে, কারেন্ট নাই মনে হয়। আর মেয়ে তৈরি হবে না মানে? কান্নাকাটি একটু করতেছে। ও বাচ্চা মানুষ তো, বাপের ভিটা ছাড়তে মায়া লাগে। কিন্তু আপনি টেনশন নেবেন না। আচ্ছা, যে কথাটা বলছিলাম, ওই ব্যাংকের 50 লাখ টাকা ঋণের বিষয়টা তো সিলেক্ট করবেনই, কিন্তু আমার হাতেও তো কিছু লিকুইড ক্যাশ দরকার। মেয়ে দিচ্ছি, সাথে আমরা উত্তরায় একটা ফ্ল্যাটের জায়গাও দিচ্ছি। আমাকে ক্যাশ আরো 50 লাখ টাকা দিতে হবে। 50 লাখ? চৌধুরী সাহেব, বাজার কি এতই গরম নাকি? আপনার ভাই আর মাইয়া তো আর ঐশ্বরিয়া রাই না। আর আপনার ঋণ যা জমেছে তা শোধ করতেই তো আমাদের জান বাইর হইব। আচ্ছা, 40 লাখ দিমু, এর 1 টাকাও বেশি না। তাও দিতেছি, মেয়েটাকে পছন্দ হইছে বইলা। আমার আগে 2 বউ তো মারা গেল, এখন বুড়া বয়সে একটু সেবা যত্ন না পাইলে কেমনে কি? কাজী সাহেব ডাকছেন তো? রাশেদ অধৈর্য হয়ে সিঁড়ির দিকে তাকায়। দোতলার একটা ঘরে তখন এক মর্মান্তিক দৃশ্য। সালমা বেগম রিমাকে জোর করে একটা সস্তা খসখসে লাল বেনারসি শাড়ি পরাচ্ছেন। রিমার চোখ ফুলে লাল হয়ে আছে। সে জুকরে কেঁদে ওঠে। আম্মা যান, পায়ে পড়ি আপনার, আমার ওই বুড়ার কাছে দিয়েন না। আমার মা বাবা নাই বইলা আপনারা আমার লগে এমন করবেন? আমি সারা জীবন আপনাদের বাথরুম পরিষ্কার করব, তাও আমারে রাইখা দেন। ভাইজান বলছিল আজ সব ঠিক হইয়া যাইব, আমার ভাইজান আইব। চুপ কর হারামজাদি মাইয়া, আবার ওই ভিখারির নাম মুখে আনবি না। ভাইজান আইব? তোর ভাইজান নিজের বাসাইতে রাতেই পলাইছে। দেখছো না চিলেকোটার ইঁদুরটাও নাই? সে যদি সত্যিই মরদ হইতো তাহলে আজ সামনে দাঁড়াইতো। তোর মতো পোড়া কপালির কেউ বাসাইতে আসবো না। ওই লিপস্টিকটা দে, মরার মতো মুখ কইরা থাকিস না। আকাশ মহাজন যেন খুশিতে বকশিস দেয়, সেই ব্যবস্থা কর। ভাইজান পালাইতে পারে না, সে আমারে কথা দিচ্ছে সে আসবো। আম্মা যান, আপনারা দেখেন সে আসবো। হ্যাঁ আসবো, স্বপ্নে আসবো। ওই মার্জিনা ওরে টাইনা তোল, খাড়ায় আছে মূর্তির মতো, চুলটা বাইধা দে। স্বর্ণিমা, নিচে নামবি হাসি মুখে। যদি নাটক করস তাহলে আমি তোরে খুন করুম না। আমি আকাশে কুমু, তোরে যেন রোজ রাতে ছ্যাঁকা দেয়। ওঠ এখন। চিলেকোনার ঘর আজ সত্যিই শূন্য। সেখানে শুধু একটা নেভানো মোমবাতি আর কিছু এলোমেলো ধুলোর দাগ। রাশেদ ড্রয়িং রুমে থেকে চেঁচিয়ে ওঠে। মা, তাড়াতাড়ি নামাও। আর শোনো, ওই সিয়াম কুত্তাটা আসলেই পালাইছে। সিকিউরিটি গার্ড কইল ভোরবেলায় পেছনের দেওয়াল টপকাইয়া নাকি কে যেন গেছে। দেখছিস মা, কত বড় লেকচার দিলেও কাল রাইতে, আর এখন জানের ভয়ে পালাইছে। গরিবের আবার হিরোগিরি। এদিকে আশরাফ চৌধুরী টাকার বান্ডিল গুনতে ব্যস্ত। আকাশ মহাজন একটা পান মুখে দিয়ে পিক ফেলার জন্য বাটি খুঁজছেন। এমন সময় মর্জিনা ট্রে হাতে রিমাকে দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। রিমার পা চলছে না, যেন তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আইমা, হাই। মহাজন সাহেবের পাশে এসে বস। দেখেন মহাজন, সব পরীর মতো লাগতেছে না? আপনার কপাল ভালো। শরীর স্বাস্থ্য তো ভালোই মনে হয়। এই রিমা, এদিকে আসো তো দেখি, মুখটা তোলো। আকাশ হাত বাড়ায় রিমার হাত ধরার জন্য। রিমা ঘৃণায় পিছিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে চৌধুরী ভিলার পুরনো কাঁচের জানালাগুলো থরথর করে কেঁপে ওঠে। একটা গভীর ভারী আওয়াজ দূর থেকে ভেসে আসে, ক্রমশ প্রবল হতে থাকে। কিসের শব্দ এটা? ভূমিকম্প নাকি? রাশেদ, ফ্যানটা কি খুইলা পড়তাছে? এমন আওয়াজ তো চিলদা গিয়ে শুনি নাই। না বাবা, ভূমিকম্প না, মনে হইতাছে মাথার উপরে বিমান নামতাছে। শব্দটা বাড়ির ছাদের উপর থাইকা আসতাছে। চলো তো দেখি বাইরে কি হয়েছে। প্রচণ্ড গর্জনে কান ঝালাফালা হওয়ার উপক্রম। আকাশ মহাজন ভয় পেয়ে পান গিলতে গিয়ে বিষম খেয়ে কাশতে শুরু করেন। রিমা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে তাকায়। বাড়ির সামনের বিশাল লনে ধুলোই ঝড় উঠছে। সবাই দৌড়ে বারান্দায় আসে। দৃশ্য দেখা যায় অবিশ্বাস্য। মেঘ চিরে একটা কুচকুচে কালো হেলিকপ্টার চৌধুরী ভিলার লনের ঠিক মাঝখানে ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে।
হেলিকপ্টারের পাখার বাতাসের বাগানের ফুলের টবগুলো গড়িয়ে পড়ছে, গাছপালা নুয়ে যাচ্ছে ঝড়ে। হেলিকপ্টারের গায়ে সোনালি হরফে জলজল করছে এসকে এম্পায়ার। ওর বাপরে, হেলিকপ্টার! এটা কার হেলিকপ্টার বাবা? আকাশ মহাজানের কি কোনো বিদেশি বস আছে নাকি? এইটা তো মনে হয় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। চুপ কর গাধা, প্রধানমন্ত্রী হেলিকপ্টার। আমরা ভাঙ্গা বাড়িতে নামবো কেন? এ তো দেখি মিলিটারি টাইপ লাগতাছে। আমরা কি কোনো ভেজালে পড়লাম নাকি? মহাজন সাহেব, এইটা কারা? আকাশ মহাজন তোতলাতে তোতলাতে বলেন, আমি কেমনে কমু? আমি তো সুদের ব্যবসা করি, আমি তো অস্ত্র বেচি না। পালাও মিয়া, র্যাব পুলিশ আইলো মনে হয়। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথেই মেন গেট দিয়ে বিকট সাইরেন বাজাতে বাজাতে 4টি কালো রঙের লেটেস্ট মডেলের রেঞ্জ রোভার প্রবেশ করে। গাড়ির চাকার গতিরোধের শব্দে ধুলো ওড়ে। প্রতিটি গাড়ি থেকে কালো স্যুট, কালো সানগ্লাস এবং কানে ইয়ারপিস লাগানো পেশিবহুল বডিগার্ডরা নেমে দ্রুত পজিশন নেয়। তাদের হাতে অটোমেটিক মেশিন গান না থাকলেও কোমরে পিস্তলের হোলস্টার স্পষ্ট। ও মাগো, কারা এগুলা? গুন্ডা নাকি পুলিশ? আশরাফ, তুমি কিছু করো, ওই টাকাগুলো লোকাও। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু হেলিকপ্টারের ব্লেড থামার শব্দ উইশ উইশ করে চলছে। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। হেলিকপ্টারের দরজা খুলে যায়। প্রথমে একজোড়া চকচকে ইতালিয়ান লেদার শু মাটিতে পড়ে। তারপর দৃশ্যমান হয় নেভি ব্লু 3 পিস স্যুট পরা এক দীর্ঘদেহী পুরুষ, চোখে দামি এভিয়েটর সানগ্লাস, হাতে হীরের আংটি যা সূর্যের আলোয় ঝিলিক দিচ্ছে। চুলগুলো পরিপাটি করে জেল করা, ঠোঁটের কোণে ঝুলছে এক চরম অবজ্ঞার বাঁকা হাসি। বডিগার্ডরা দৌড়ে এসে তার মাথায় কালো ছাতা ধরে, যদিও রোদ নেই। তার পাশে নামে ফারহান, হাতে একটা লেডার ব্রিফকেস। রাশেদ চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলো। লোকটা কে বাবা? বডি গঠন তো চেনা চেনা লাগে, কিন্তু এই গেট আপ, এ তো মনে হয় কোনো প্রিন্স। ফারহান বডিগার্ডদের মাঝখান থেকে এগিয়ে এসে ভরার গলায় ঘোষণা করে, স্যার, দিস ইজ ইট। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও মিস্টার আশরাফ চৌধুরী এই বারান্দায় দাঁড়িয়ে আছেন। সিয়াম তার হাতের ইশারায় বডিগার্ডদের সরে যেতে বলে। সে ধীর পায়ে লন্ডনের মাঝখানে দিয়ে হেঁটে আসে, প্রতিটি পদক্ষেপে রাজকীয় দম্ভ। সে তার সানগ্লাসটা খুলে কোটের পকেটে রাখে, তারপর সরাসরি আশরাফ চৌধুরীর চোখের দিকে তাকায়। আশরাফ চৌধুরীর চোখ কপালে উঠে যায়। সালমা বেগম মুখ হাঁ করে থাকেন। রাশেদের পা কাঁপতে শুরু করে। ভুল বললি ফারহান, চৌধুরী গ্রুপের প্রাক্তন মালিক এবং এই বাড়ির অবৈধ দখলদাররা ওখানে দাঁড়িয়ে আছি, আর বর্তমান মালিক আমি। সিয়াম, তুই? এটা তুই? না না, এটা হইতে পারে না। কাল রাতেই তো তুই সেরা গেঞ্জি পরে আইছিলি, এই স্যুট, এই হেলিকপ্টার। তুই কি ব্যাংকার? তুই কি ব্যাংক ডাকাতি করেছিস নাকি? ডাকাতি আমি করিনি বাবা, ডাকাতি আপনারা করেছিলেন। আমার 11 বছর ফারহান, পেপারসগুলো দেখাও ওদের। আর হ্যাঁ, আমার আঙিনায় এই ময়লা আবর্জনা কেন? সিয়াম আকাশ মহাজনের দিকে আঙুল তোলে। আকাশ ভয়ে সোফার পেছনে পালানোর চেষ্টা করেছিল। তুই তুই সিয়াম মানে ভাইয়া, এইসব কি ভাড়ায় আনছস? নাটক করতেছস আমাদের ডর দেখাইতে? এটা সত্যি না, এটা স্বপ্ন। স্বপ্ন তো তোরা দেখছিস রাশেদ, যে রিমাকে বিক্রি করে বড়লোক হবি। আমার বডিগার্ডদের অর্ডার দেওয়াই আছে। সিকিউরিটি, একজন বিশালদেহী বডিগার্ড এগিয়ে আসে। ক্লিয়ার দ্য ট্রেস। এই পানখোরটাকে আমার লোন থেকে সরাও। আর হ্যাঁ, পানিতে ফেলে দিও, গায়ে বড্ড দুর্গন্ধ। বডিগার্ডটা আকাশ আলীর ঘাড় ধরে চ্যাংদোলা করে তোলে। আইজ আমাকে ধরা কার হুকুম? আমি পুলিশ ডাকুম। আমার পলিটিক্যাল পাওয়ার জানো তোমরা? সাইরে দাও কইতেছি। চৌধুরী সাহেব বাসান। সিয়াম পকেট থেকে মানি ব্যাগ বের করে একটা ব্ল্যাক চেক সিটে, তারপর সেটা দলামুচড়া করে আকাশ আলীর মুখের উপর ছুঁড়ে মারে। পুলিশ ডাকার দরকার নেই, এখানে যা অ্যামাউন্ট বসালে
তোর 7 পুরুষ বসে খেতে পারবে সেটা বসিয়ে নিস, তবে শর্ত একটাই, তোর ওই নোংরা শরীর নিয়ে এক্ষুনি ভাগবি। 1 মিনিট দেরি হলে চেক বাউন্স করবে না, তোর মাথা বাউন্স করবে। বডিগার্ড আকাশকে সোজা ছুঁড়ে মারে বাগানের কাদা পানির মধ্যে। আকাশ চেকটা কাদা থেকে তুলে আর পেছনে না তাকিয়ে দৌড় দেয়। গুড, এখন আসল কাজ। সিয়াম গটগট করে জুতোর শব্দ তুলে ঘরের ভেতরে প্রবেশ করে। সালমা বেগম ভয়ে সোফার পেছনে লুকান। আশরাফ চৌধুরী দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকেন। সিঁড়ির মাঝখানে রিমা তখনও দাঁড়িয়ে আছে। রাশেদ তখন রিমার ঠিক পেছনে দাঁড়িয়ে। রাশেদের চোখে তখনও ঘোর কাটেনি। সে রিমার কাঁধ খামচে ধরে নিজের কাছে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। আগামী না সিয়াম, 1 পা আগাইলে আমি কিন্তু রিমাকে ধাক্কা দিব, তো সব টাকা আমি খাইয়া দিব, তুই এই বাড়িতে ঢুকবি না। সিয়াম সিঁড়ির 2 ধাপ উঠে দাঁড়ায়। রাশেদ তার থেকে মাত্র 2 ধাপ উপরে। সিয়াম রাশেদের চোখের দিকে তাকায়। এত শান্ত চাহনি রাশেদ জীবনে দেখেনি। রাশেদ, তোকে বলেছিলাম না হাত নামিয়ে কথা বল, তুই তখন শুনলি না। কথা শেষ হতে না হতেই চোখের পলকে সিয়াম রাশেদের কলার ধরে নিজের দিকে টেনে আনে। কোনো কথা না বলে ডান হাত দিয়ে সপাটে একটা থাপ্পড় মারে রাশেদের গালে। চটাস করে একটা শব্দে পুরো হলের নিরাপত্তা ভেঙে যায়। রাশেদ এই আচমকা আঘাত সামলাতে না পেরে সিঁড়ি থেকে গড়িয়ে সোজা। ওরে বাপরে, মারলো রে, আমার পোলারে মায়েরা ফেললো। ও সিয়াম, তুই মানুষ না জানোয়ার? সিয়াম সালমার দিকে না তাকিয়ে রিমার দিকে ফেরে। রিমা থরথর করে কাঁপছে, 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। সিয়াম আলতো করে রিমার হাত দুটো সরিয়ে দেয়। টাকা আমার দিকে, বলেছিলাম না খাঁচা পুড়িয়ে দেব, ছাই উঠতে দেখছিস না? রিমা ছলছল চোখে সিয়ামের দিকে তাকায়। তার ঠোঁট কাঁপছে। ভাইজান, তুমি আইছো? আমারে আর কেউ মারবে না তো? ওরা যে কয় তোমারে পুলিশে দিব, তুমি আমারে নিবা তো? আমি তো নিতে এসেছি পাগলি। আর কতক্ষণ এই লাল শাড়িতে পুতুল হয়ে থাকবি? এই সস্তা কাপড় তোর শরীরে মারায় না। রিমা নিজেকে আর ধরে রাখতে পারে না। সে ঝাঁপিয়ে পড়ে সিয়ামের বুকে। সিয়াম তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রিমার কান্নায় সিয়ামের দামি স্যুট ভিজে যায়, কিন্তু সিয়ামে তাতে প্রক্ষেপ নেই। সে পরম মমতায় রিমার মাথায় হাত রাখে। আশরাফ চৌধুরী একটু সাহস সঞ্চয় করে সামনে আসেন। শিয়াম বাবা, আমার ভুল হইয়া গেছে। তুই তো জানিস ব্যবসায় লস খাইয়া মাথা ঠিক আছে না। তুই আমার বড় ছেলে, এসব তো তোরই। রিমা তো আমাদের মেয়ে। সিয়াম রিমের দিকে তাকিয়েই বাবাকে উত্তর দেয়, কিন্তু তার কণ্ঠস্বর ছিল চাবুকের মতো। চুপ করুন মিস্টার আশরাফ। বাবা ডাকার অধিকার আপনারা গত রাতে হারিয়েছেন। আর মেয়ে, আপনারা মেয়ে না, দাসী পালন করতেন। আজ থেকে এই রিমা চৌধুরী ভিলার কোনো অংশ নয়। সিয়াম হঠাৎ করে সবার সামনে রিমাকে পাজাকোলা করে তুলে নেয়। রিমা লজ্জায় আর বিস্ময়ে সিয়ামের গলা জড়িয়ে ধরে। আশরাফ এবং সালমা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন। আজ থেকে এই মেয়ে মিস্টার সিয়াম আহমেদ চৌধুরীর হবু স্ত্রী। ও আমার বাগদত্তা। এই মুহূর্তে আমি ওকে নিয়ে যাচ্ছি। কারোর বুকের পাটা থাকলে আমাদের সামনে এসে দাঁড়াক। ভাইজান, সবাই দেখতেছে, আমি হাইটা যেতে পারমু। চুপ করে থাক। যে মাটিতে হাঁটলে তোর পায়ে ফসকা পড়ে, সে মাটিতে তোকে আর হাঁটতে হবে না। আজ থেকে তোর পা শুধু মগমলে পড়বে। চল। কিছুক্ষণ পর বডিগার্ডরা পুরো ড্রয়িং রুমে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। রাশে তখনও ভাঙা কাচের উপর কাতরাচ্ছে। 2জন বডিগার্ড তাকে টেনে তুলে সোফার একপাশে দাঁড় করিয়ে দেয়। আশরাফ চৌধুরী আর সালমা বেগমকে একে অপরের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেন তারা কোনো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে। সিয়াম ধীর পায়ে হেঁটে গিয়ে সেই বড় সোফাটায় বসে, যেখানে কিছুক্ষণ আগেও তার বাবা বসে ধম্ব করছিলেন। সে এক পায়ের উপর আরেক পা তুলে বসে, শরীরটা এলিয়ে দেয়। ফারহান তার পাশে এসে দাঁড়ায়। ফারহান, আমার ব্রিককেসটা দাও। আর হ্যাঁ, এসিটা ছেড়ে দাও। ঘরের বাতাস বড্ড ভারী হয়ে গেছে। মিথ্যার দুর্গন্ধে শ্বাস নেওয়া যাচ্ছে না। শিয়াম বাবা, তুই কি সত্যি আমাদের পথে বসাবি? আমরা তোর জন্মদাতা, লালন পালন করেছি। এই প্রতিদান দিবি? একটু দয়া মায়া নাই তোর শরীরে? লালন পালন নাকি শোষণ?
জন্মদাতা হলেই পিতা হওয়া যায় না মিস্টার আশরাফ। আচ্ছা ফারহান, এই রুমের সবাইকে একটা পুরনো গল্প শোনাও তো। 11 বছর আগের গল্প, যেদিন আমাকে চোর বলে গলা ধাক্কা দেওয়া হয়েছিল। বাবা, আপনার কি মনে আছে ঠিক কী কারণে আমাকে বের করে দেওয়া হয়েছিল? শুধুই কি আমার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল, নাকি অন্য কিছু? কি গল্প শোনাবি তুই? তুই চোর ছিলি তাই বার করছি। বাপের টাকা চুরি করছিস, এখন আইসো বড় বড় কথা। টাকা হইছে বইলা অতীত বদলাইব না। অতীত বদলায় না ছোট মা, কিন্তু অতীত মাটির নিচ থেকে কঙ্কাল হয়ে উঠে আসে। 11 বছর আগে আমি চুরি করিনি, আমি শুধু একটা সত্য কথা বলেছিলাম। এই বাড়ি, এই চৌধুরী ভিলা, এটা কি আসলেই আপনার বাবার সম্পত্তি মিস্টার আশরাফ? মানে কি বলতে চাস তুই? আমার বাপের সম্পত্তি না তো কি তোর বাপের? মানে আমরাই তো, দলিল তো আমারই নামে। ফারহান প্রজেক্টরের রিমোট টিপে দেয়। সাদা দেওয়ালে ভেসে ওঠে পুরনো কিছু দলিলের স্ক্যান কপি। ভালো করে দেখুন, দলিল আপনার নামে ঠিক, কিন্তু তারিখটা খেয়াল করেছেন? এটা রিভার্স মর্টগেজ দলিল। আসল মালিক ছিলেন আনোয়ার চাচা, মানে রিমার বাবা। উনি যখন হাসপাতালে মৃত্যুসজ্জায়, আপনারা তখন তাকে ভুল বুঝিয়ে সই নিয়েছিলেন যে তিনি এই বাড়ির রিমাকে দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর আপনারা একটা জাল উইল তৈরি করেন। আর আমি ছিলাম সেই একমাত্র সাক্ষী যে এটা জানতো। আমি যখন প্রতিবাদ করতাম যে রিমার বাবার সম্পত্তি রিমাকে বুঝিয়ে দিতে হবে, এভাবে কয়েক বছর আমি আপনাদের বুঝিয়েছিলাম যে এটি ঠিক না, অন্যের জায়গা জমি দখল করা পাপ। আর সব থেকে বড় কথা, রিমা ছিল এতিম, আর এতিমের মালে হাত দেওয়ার আমি বাধা দিচ্ছিলাম। ঠিক তখনই আমার নামে চুরির নাটক সাজানো হলো, তাই না? কি কও ভাইজান? এই বাড়ি আমার বাবার? হ্যাঁ রিমা, এই বাড়ি তোর। 11 বছর আগে আমি তোকে তোর হক ফিরিয়ে দিতে চেয়েছিলাম বলে ওরা আমাকে তাড়িয়ে দেয়। তুই তখন ছোট ছিলি, বুঝিসনি। এরা তোর অভিভাবক সাজার নাম করে তোর সম্পত্তি দখল করে উল্টো তোকে দাসী বানিয়েছে। সব মিথ্যা কথা, তুই কাগজ বানাইয়া আনছোস। বাবা, ওরে বিশ্বাস করো না, পুলিশ ডাকো। কাগজ আমি বানাইনি রাশেদ, কাগজ আদালত থেকে তোলা। আসল উইলের কপি আমার হাতে। এই 11 বছর আমি শুধু টাকাই কামাইনি, আমি প্রমাণও জুগিয়েছি। মিস্টার আশরাফ, আপনারা শুধু রিমাকে ঠকাননি, আপনারা রিমার বাবার হত্যাকারীও। তাকে ঠিকমতো চিকিৎসাও করাননি টাকার লোভে। আজ এই মুহূর্তে থেকে এই বাড়ির প্রতিটি ইট, কাঠ, পাথর রিমার। আপনারা এই বাড়িতে অবৈধ দখলদার। না, সব মিথ্যা। আশরাফ, কিছু বলো। আমরা কি রাস্তায় যাব? আমার গয়না, আমার সাজানো সংসার। আপনার সাজানো সংসার চুরির টাকার উপর দাঁড়িয়ে আছে ছোট মা। ফারহান, পরের স্লাইড দেখান। এই ভদ্রমহিলা চ্যারিটির নামে এতিমখানা থেকে আসা ফান্ডের টাকা মেরে কীভাবে নিজের জন্য নেকলেস বানিয়েছেন। আর আশরাফ সাহেব, কোম্পানির এফডি আর ভেঙে আপনি যে গত মাসে থাইল্যান্ডে জুয়া খেলে এসেছেন তার স্টেটমেন্টও আছে। চোর আমি না বাবা, আসল চোর আপনারা 3 জন। আশরাফ চৌধুরী এবার আর দাঁড়িয়ে থাকতে পারে না। তিনি ধপ করে বসে পড়েন ফ্লোরে। তিনি সিয়ামের পায়ের কাছে হামাগুড়ি দিয়ে আসার চেষ্টা করেন। শ্যাম বাফারে, ভুল হইয়া গেছে, শয়তানের পাল্লায় পড়েছিলাম। তুই তো আমার রক্তের, মাফ কইরা দে। রিমা, ও রিমা, তুই তো আমার মেয়ের মতো। বল না তোর ভাইজান রে, আমরা কই যাবো এই বুড়া বয়সে? সিয়াম ঘৃণায় পা সরিয়ে নেয়। রক্তের দোহাই দেবেন না। রক্ত তো আপনারা পানি করে দিয়েছেন সেই দিন, যেদিন রিমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করেছেন। ও যখন জোরে কাঁপছিল, আপনারা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছেন। ওকে দিয়ে আপনারা পা ধুয়াতে চেয়েছিলেন, মনে আছে? সিয়াম উঠে দাঁড়ায়, রিমার দিকে হাত বাড়িয়ে দেয়। রিমা এখনো ঘোরগ্রস্ত, তার নিজের বাড়ি, অথচ সে জানতো না। সে ধীরে ধীরে সিয়ামের পাশে গিয়ে দাঁড়ায়। রিমা, মনে আছে ছোট মা গত ঈদে তোকে দিয়ে জোর করে ওনার পায়ের নখ কাটিয়েছিল? তুই যখন ব্যথা পেয়েছিলি উনি তোকে লাথি মেরেছিল। আজ শোধ তোলার সময়। না ভাইজান, থাক। আল্লাহ বিচার করব। আমি বদলে নিতে চাই না, আমার ডর করে।
তোর ডর কাটানোর জন্যই এটা দরকার। শয়তানকে ক্ষমা করলে সে মাথায় চড়ে বসে। আমি আদেশ করছি রিমা, ওই স্যান্ডেলটা দেখছিস যেটা ছোটো মা খুলে রেখেছেন, ওটা উনি নিজের হাতে তোকে পরিয়ে দিবেন। কি আমি ওই জৌলুস ভিখারিনী স্যান্ডেল পরুম? তোর জিভ আমি ছিঁড়া ফেলুম সিয়াম। মরে গেলেও আমি ওই কাজ করুম না। আমি চৌধুরী বাড়ির বউ। বউ না, চোর। আর যদি স্যান্ডেলটা না পরান তবে এখনই পুলিশকে কল দিচ্ছি। চ্যারিটি ফান্ডের টাকা চুরির দায়ে মিনিমাম 10 বছর জেল। জেলের ঘানি টানবেন নাকি রিমাকে সম্মান দেখাবেন, চয়েস আপনার। ফারহান, ডায়াল করো ওসি সাহেবকে। ফারহান ফোন বের করে ফোন কানে নেয়। সালমা বেগম ভয় পেয়ে যান। তার অহংকার চুরমার হতে শুরু করে। না না, পুলিশ ডাকেও না, আমি আমি করছি। আল্লাহ গো, এই দিনও দেখতে হইল। সালমা বেগম কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসেন রিমার সামনে। রিমা অস্বস্তিতে পা পিছিয়ে নিতে চায়। সিয়াম শক্ত করে রিমার কাঁধ ধরে রাখে যাতে সে নড়তে না পারে। সালমা বেগম কাঁপা কাঁপা হাতে রিমার পায়ে স্যান্ডেল পরিয়ে দেন। তার চোখ দিয়ে কাজল ধোয়া কালো পানি পড়ছে। আমি এসব মানি না। আমার মারে দিয়া এসব করাইলি? আমি মানবাধিকার কমিশনের ফোন দিমু। আমি তুই ফোন দিবি? তোর ফোন তো পুলিশ খুঁজছে। ওই দেখ, ড্রয়িং রুমের দরজায় কারা। মেন ডোর দিয়ে ইউনিফর্ম পরা পুলিশের একটা দল ঢোকে, সাথে র্যাব। ওসি সাহেব সোজা রাশেদের দিকে এগিয়ে যান। মিস্টার রাশেদ চৌধুরী, গুলশান ক্লাবে ড্রাগস ডিলিং আর নারী নির্যাতনের মামলায় আপনার নামে ওয়ারেন্ট আছে, সাথে অবৈধ মানি লন্ডারিং, হ্যান্ডকাপ পোড়ানোকে। না না, মিথ্যা কথা। ভাইয়া বাচ্চা, আমি তোর ভাই। আমারে জেলের ভাত খাওয়াস না। জেলের ভাতেই তোর প্রাপ্য রাশেদ। রিমাকে তুই যতবার নোংরা স্পর্শ করার চেষ্টা করেছিস তার প্রত্যেকটার হিসাব জেলের কয়েদিরা বুঝবে। নিয়ে জানো কি? পুলিশ রাশেদকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তার চিৎকারে পুরো বাড়ি কাঁপিয়ে দেয়। আশরাফ চৌধুরী পাথর হয়ে বসে আছেন। সালমা বেগম ফ্লোরে পড়ে বিলাপ করছেন। সিয়াম টেবিলের ফাইলে টোকা দেয়। একটা কলম বের করে আশরাফ চৌধুরীর দিকে ছুঁড়ে দেয়। এই দলিলে সই করুন। আজ থেকে আপনারা এই বাড়ির কোনো অংশের দাবিদার নন, সেটা লিখিত আকারে চাই। আর শুনুন, আমার কোম্পানি আপনাদের সব ঋণ কিনে নিয়েছে। ব্যাংক এখন আর আপনাদের খুঁজবে না, খুঁজবো আমি। কিন্তু আমি আপনাদের মাফ করে দিচ্ছি, তবে শর্ত একটাই, পরনের কাপড় ছাড়া এই বাড়ি থেকে একটা সুতাও নিয়ে যেতে পারবেন না। গয়না, ঘড়ি, মোবাইল সব টেবিলে রেখে বের করেন। সব খাইয়ে যামো, রাস্তায় কি দিয়ে চলমো? চিকিৎসার টাকাও নাই, হাড়ের ওষুধ কিনতে হবে। চিকিৎসা? রিমার বাবার চিকিৎসার টাকা মেরে আপনি জুয়া খেলেছেন। আজ আপনার ওষুধ কেনার টাকা নেই। প্রকৃতির বিচার বড় অদ্ভুত বাবা। ভিক্ষা করুন। আপনার মতো মেধা যাদের নেই তাদের ভিক্ষা করা ছাড়া উপায় কি? এই 11 বছর আমিও তো পথে পথেই ছিলাম। এবার আপনাদের পালা। সিকিউরিটি গার্ডরা আশরাফ আর সালমাকে টেনে তোলে। সালমা বেগম গলা থেকে হাড় খুলতে চান না। গার্ডরা ধমক দেয়। শেষে কাঁদতে কাঁদতে তারা সব গহনা টেবিলের উপর রাখেন। আশরাফ চৌধুরী শেষবারের মতো সিয়ামের দিকে তাকান। অভিশাপ দিলাম তোরে শিয়াম, তুই সুখে থাকবি না। বাপ মায়ের রাস্তায় বসাইলি। আপনাদের অভিশাপ আমার দোয়া, কারণ আপনাদের দোয়ায় ভেজাল আছে। অভিশাপে অন্তত খাঁটি ঘৃণা আছে। বের করুন এদের। বডিগার্ডরা ঘাড় ধাক্কা দিয়ে আশরাফ চৌধুরী আর সালমা বেগমকে বিশাল গেটের বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেন। বিশাল ড্রয়িং রুমে শুধু সিয়াম আর রিমা। রিমা জানলার ধারে দাঁড়িয়ে কাঁপছে। তার হাত পা অবশ হয়ে আসছে। এত বছরে চেনা মানুষগুলো এক লহমায় শেষ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না এই শূন্যতা। সিয়াম ধীর পায়ে পেছন থেকে এসে রিমাকে জড়িয়ে ধরে। রিমার ঘাড়ে সিয়ামের তপ্ত নিঃশ্বাস পড়ছে। রিমা চমকে উঠলেও পর মুহূর্তেই নিজেকে ছেড়ে দেয় সিয়ামের বাহু ডোরে। সব শেষ পাখি, আর কেউ নেই তোকে কষ্ট দেওয়ার মতো। এবার আমাদের শুরু। এই বাড়ি, এই সম্পদ সব এখন তোর। তুই এখন মালকিন। তোর সম্পদ তোকে ফিরিয়ে দিলাম। রিমা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। সিয়ামের বুকের উপর মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। তার কান্না থামতে চায় না।
সিয়াম তাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রাখে। আমি বিশ্বাস করতে পারছি না ভাইজান, তুমি সত্যি এত কিছু করলা আমার লাইগা? ভাইটা আমার ছিল, তুমি 11 বছর আগে আমার লাইগা ঘর ছাড়ছিলা। আমি তো জানতাম না গো, আমি তো ভাবছি তুমি চুরি করছিলা। বোকা মেয়ে, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে যার জন্য আমি লড়াই করব? তুই আমার রক্ত না হতে পারিস, কিন্তু তুই আমার আত্মা। যেদিন তোর বাবার লাশ হাসপাতালে বেডে পড়েছিল আর কেউ কাঁদেনি, শুধু তুই কেঁদেছিলি। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোর হকের একটা দানাও কাউকে খেতে দেব না। একটু সময় লেগে গেল রে, 11টা বছর, মাফ করে দিস। রিমা মুখ তোলে, তার ভেজা চোখে সিয়ামের প্রতিচ্ছবি। তুমি আমারে মাফ কইরা দিও, আমি তোমারই কত ভুল বুঝছি। আমি ভাবছি তুমি আমারে ভুইলা গেছো, কিন্তু এখন আমরা কই যাবো ভাইজান? এই বাড়িতে, এই খালি বাড়িতে আমার থাকতে বুকটা ফাইটা যাইব। চারিদিকে খালি কান্না আর কান্না। সিয়াম আলতো করে রিমার চোখের জল মুছে দেয়, তারপর রিমার ঠোঁটে নিজের তর্জনী রাখে। আর কান্না না, এই বাড়িতে আমরা থাকবো না। এখানে অতীতের ভূত আছে। আমার ব্যক্তিগত জেট রেডি, লন্ডনের টিকিট কনফার্ম। আমরা আজ রাতেই এই নরক ছেড়ে স্বর্গে যাব। সেখানে কেউ জানবে না তুই কে বা আমি কে। আমরা শুধু দুজন মানুষ হব যারা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। যাবি তো আমার সাথে? নরক থাইকা কেউ স্বর্গে যাইতে না কয়। তুমি যেখানে নিবা আমি ওখানেই যাবো, কারণ তুমি আমার স্বর্গ। কিছুক্ষণের মধ্যেই 40,000 ফুট উপরে এসকে এম্পায়ারের আল্ট্রা অ্যালেক্সারিয়াস প্রাইভেট জেট মেঘের ওপর দিয়ে ভেসে চলেছে। জেটের ভেতরটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। ক্রিম রঙের লেদার শিট, সোনালি বর্ডার দেওয়া টেবিল। রিমা জানালার পাশে বসে আছে, আর তার পরনে এবার আর সস্তা লাল বেনারসি নেই। সে পরেছে এক অপূর্ব আকাশি রঙের গাউন, গলায় হীরের চিকন নেকলেস। কি দেখছিস এত মন দিয়ে? পুরনো স্মৃতি খুঁজছিস? মেঘের নিচে সব আবছা হয়ে গেছে, তাই না? স্মৃতি না ভাইজান, আমি দেখতেছি মাটি থেকে আসমান কতটা উঁচুতে। তুমি আমারে একদম ধুলোবালি থেকে তুইলা আয়না মেঘের উপর বসাইয়া দিলা। আমার তো এখন মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। এই গাউন, এই প্লেন, আমি কি আসলেই সেই রিমা? সিয়াম গ্লাসটা টেবিলে রেখে রিমার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। রিমার হাতে এখনও সাবানের খাড়ের দাগ কিছুটা আছে। সিয়াম পরম মমতায় সেখানে চুমু খায়। তুই সেই রিমা আসিস, কিন্তু ভাগ্যটা বদলে গেছে। ভুল বলছিস রিমা, তুই না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তুই ছিলি বলেই আমার জেদ ছিল, আমার ফেরার তাড়া ছিল। তুই আমার ভাগ্য। তুই না থাকলে আমি হয়তো টাকার মেশিনেই হতাম, মানুষ হতাম না। আর তুমি আমার শ্বাস। আচ্ছা ভাইজান, আমরা কই যাইতেছি? লন্ডনে তোমার ঘরটা কেমন? ওখানে কি এমন চিলেকোঠা আছে? লন্ডনে আমার ঘর চিলেকোঠা না পাগলি, ওটাকে বলে পেন্ট হাউস, কাঁচের ঘর। সেখান থেকে পুরো শহর দেখা যায়। সেখানে কেউ তোকে হুকুম করবে না। তুই শুধু ঘুমাবি, খাবি আর আমাকে ভালোবাসবি। আর হ্যাঁ, আজ থেকে ভাইজান টাকাটা বন্ধ। ওটা শুনলে আমার সেই অতীত মনে পড়ে। আজ থেকে শুধু নাম ধরে ডাকবি, বা যা ইচ্ছা, কিন্তু ভাইজান নয়। তাহলে কি ডাকবো? নাম ধইরা ডাকলে বেয়াদবি হইব না? স্বামীর নাম ধরে ডাকা বেয়াদপি নয়, ওটা অধিকার। বল সিয়াম। শিয়াম। লন্ডনের রাত, বাইরে টেমস নদীর বুকে শহরের আলোর প্রতিফলন ঝিকিমিকি করছে। সিয়ামের ডুপ্লেক্স পেন্ট হাউসের বেডরুমটা বিশাল। তারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছায়। সিলিং থেকে ফ্লোর পর্যন্ত কাঁচের জানালা, ঘরের আলো খুব মৃদু নীল। রিমা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সে একটা সিল্কের নাইটি পরে আছে, যার ওপর একটা পাতলা রেশমি রোগ। আয়নায় নিজেকে দেখে সে নিজেই চিনতে পারছে না। সিয়াম শাওয়ার নিয়ে বের হয়। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সে যায় না, রিমার প্রতিচ্ছবি দেখে থমকে যায়। এত সুন্দর তার রিমা। সিয়াম ধীর পায়ে এগিয়ে এসে পেছন থেকে রিমাকে পাজাখোলা করে কোলে তুলে নেয়। ও মা, ফেলাইয়া দিবা তো? কি করতেছো শিয়াম?
সিয়াম তাকে বিছানায় শুইয়ে দেয় এবং তার পাশে আচ্ছা হয়ে চোখের দিকে তাকিয়ে থাকে। সিয়ামের চোখে আজ প্রতিশোধের সেই হিংস্রতা নেই, আছে সাগরের মতো গভীর কামনাসিক্ত ভালোবাসা। সে রিমার চুলের মধ্যে আঙুল ডুবিয়ে দেয়। একটি কথা বলে রাখি, তারা লন্ডন ফেরার আগেই কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হয়েছিল। সেই ঝড়ের রাতে আমাদের মিলনটা ছিল কষ্টের, ভয়ের। সেদিন তুই কাঁপছিলি ভয়ে, কিন্তু আজ রাতটা হবে ভালোবাসার, অধিকারের। আজকে তুই কাঁপছিস? রিমা সিয়ামের গলা জড়িয়ে ধরে, তার চোখের পাতায় লজ্জার আভা। কাঁপতাছি, তবে ভয় না, সুখের চোটে। আমি তোমার কাছেই আমার সব সুখ খুঁজে পাইছি শিয়াম। তুমি আমারই পূর্ণ করছো। সিয়াম রিমার কপালে চুমু খায়, তারপর চোখে, তারপর গালে। তার প্রতিটি স্পর্শে রিমা শিহরিত হয়। তুই আমার কুইন, এই ঘর, এই শহর সব তোর। এতদিন তুই অন্যের ময়লা পরিষ্কার করেছিস, আজ থেকে আমি তোকে নিজের হাতে গোসল করিয়ে দিব, নিজের হাতে খাইয়ে দিব। আমাকে তোর সেবা করার সুযোগ দে রিমা, আমি যে তোর কাছে ঋণী। ঋণ তো আমার, ভালোবাসার ঋণ শোধ হইব না কোনোদিন। তারা একে অপরের মাঝে বিলীন হয়ে যায়। জানালার ওপাশে লন্ডন শহর জেগে থাকে, তার ভেতরে দুটি আত্মা শান্তিতে ঘুমায়, প্রথমবারের মতো কোনো ভয় ছাড়া। এভাবেই 2 বছর পর লন্ডনের হাইড পার্ক, এপিগড। শরতের বিকেল, সোনালি পাতা ঝরছে গাছের গা থেকে। সিয়াম আর রিমা ঘাসের ওপর দিয়ে হাঁটছে। সিয়ামের পরনে একটা ক্যাজুয়াল সোয়েটার আর জিন্স, রিমা পরেছে একটা সুন্দর জামদানি শাড়ি, তার উপর ক্রিম কালারের ওভারকোট। রিমার কোলে একটি 1 বছরের ফুটফুটে ছেলে বাচ্চা, সে হাত পা ছুটছে। সিয়াম বাচ্চার গাল টিপে দিয়ে হাসে। দেখছিস, একদম তোর মতো হয়েছে, সেই মায়া মায়া চোখ, বড় হয়ে নির্ঘাত মেয়েদের হার্টব্রেক করাবে। মোটেও না, ওর চোখ আমার মতো হইতে পারে, কিন্তু রাগটা পাইছে বাপের মতো। সেদিন খেলনা পছন্দ হয় নাই বইলা ছুঁইরা মারল, একদম তোমার মতো একরোখা। হঠাৎ রিমার কোটের পকেটে ফোন বেজে ওঠে। সে স্ক্রিনে ফারহানের নাম দেখে রিসিভ করে। কিছুক্ষণ কথা বলার পর রিমার মুখটা গম্ভীর হয়ে যায়। সে সিয়ামের দিকে তাকায়। ফারহান ভাই ফোন দিছিল দেশ থাইকা। কি খবর? কোম্পানি ভালো চলছে তো? কোম্পানি না, বাবা মায়ের খবর। ওরা ঢাকার একটা বস্তিতে থাকে এখন। বাবা খুব অসুস্থ, হার্টে ব্লক ধরা পড়েছে, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না। আর মা নাকি মানুষের বাড়ি বাড়ি কামলা খাটে। শিয়াম, কিছু কি পাঠাবো? যতই হোক রক্ত তো। সিয়াম দাঁড়িয়ে পড়ে। একটা শুকনো পাতা পায়ের নিচে গিয়ে পিষে যায়। সে আকাশের দিকে তাকায়। পুরনো স্মৃতি, সেই চর, সেই অপমান ভেসে ওঠে। তারপর সে রিমার হাতের উপর নিজের হাত রাখে। পাঠিয়ে দাও রিমা, চিকিৎসার টাকা পাঠিয়ে দাও। ফারহানকে বলো ব্যবস্থা করতে। তুমি রাগ করলে না তো আবার? না, রাগ এখন আর নেই। ওদেরকে হারিয়ে দেওয়ার মধ্যেই আমার জয় ছিল, মেরে ফেলার নয়। আমরা এখন আকাশের বাসিন্দা। মাটির নিচে পোকামাকড়রা কীভাবে বাঁচলো তাতে আমাদের কিছু আসে যায় না। তাছাড়া ওরা বেঁচে থেকে দেখুক আমরা কত সুখে আছি, ওটাই ওদের সবচেয়ে বড় শাস্তি। সূর্য ডুবছে, পুরো আকাশ লালে লাল হয়ে আছে। সিয়াম বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে নেয়। তার অন্য হাত দিয়ে রিমার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। বাচ্চাটা বাপের কাঁধে মাথা রেখে আধ বোঝা চোখে তাকায়। সিয়াম আর রিমা ধীর পায়ে হাঁটতে থাকে লেকের পাত ধরে। সিয়াম হঠাৎ দুষ্টুমি করে রিমার কানে ফিসফিস করে। একটা সত্যি কথা বলবি? কি? আমাকে কতটুকু ভালোবাসিস? বলবো না। বল, না হলে কামড় দেব। ইস, অসভ্য। বলো না সোনা। ভালোবাসি। বেশি। কত? আকাশ। আকাশ? মাত্র আকাশ? আমার তো মহাকাশ। রিমা সিয়ামের কাঁধে আলতো ধাক্কা দেয়। সিয়াম শব্দ করে হেসে ওঠে। তাদের এই হাসির শব্দ লন্ডনের বাতাসে মিশে যায়। আর এভাবেই গল্পটা শেষ হয়। প্রতিশোধ শুধু ধ্বংস করে না, কখনো কখনো নতুন জীবনও গড়ে দেয়।